বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, যারা আমাদের সাথে টেস্ট পরীক্ষা পরবর্তী ফাইনাল রিভিশন কোর্সে ক্লাস আমাদের সাথে করছেন নিয়মিত, তাদের সবাইকে আমাদের আজকের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের লেকচার নাম্বার 11 ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের বিভিন্ন শীর্ষস্থানীয় কলেজগুলোর টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো নিয়ে সমাধানের যে আয়োজন, এটাই হচ্ছে আমাদের এই ব্যাচের একটা অন্যতম ইউনিক বৈশিষ্ট্য, যেখানে আমরা হচ্ছে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনের পাশাপাশি সৃজনশীল প্রশ্ন এবং হচ্ছে বিভিন্ন বোর্ড পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়েই বেসিক্যালি আমরা এই ক্লাসগুলোতে আলোচনা করে থাকি। বাট বিগত 10 দিন আপনাদের হচ্ছে ক্লাস বন্ধ ছিল, বাট বন্ধ ছিল বলতে রিভিশন প্রোগ্রাম চলছিল, কারণ আমরা অদ্যাবধি অ্যাকাউন্টিংয়ের সেকেন্ড পেপারের মোট 5টা অধ্যায় কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেলছি। আপনাদের মনে থাকার কথা, অধ্যায় নাম্বার 1 ব্যবসায়ী প্রতিষ্ঠান, এটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না, আবার আমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে। অংশীদারি ব্যবসায়, এখান থেকে এক ধরনের সৃজনশীল আমরা করব, বাট অংশীদারি এটা অবশ্যই আপনার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। 3 নাম্বার নগদ প্রবাহ বিবরণী, এখান থেকে সৃজনশীল প্রশ্ন অবশ্যই আপনি উত্তর করবেন এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণগুলো ক্লাসে আলোচনা করা হয়েছিল। 4 নাম্বার অধ্যায় ছিল শেয়ার ইস্যু, আশা করি মনে থাকার কথা, এবং 5 নাম্বার অনুপাত বিশ্লেষণ। এই মোট 5টা অধ্যায় আমরা হচ্ছে রিভিশন প্রোগ্রাম চালু হওয়ার আগে অলরেডি শেষ করে ফেলেছিলাম, এবং এখান থেকে আশা করি আপনারা শেয়ার ইস্যু টপিকের সৃজনশীল প্রশ্ন, তারপরে অনুপাত বিশ্লেষণের সৃজনশীল প্রশ্ন এবং নগদ প্রবাহ বিবরণীর সৃজনশীল প্রশ্ন, এগুলো আশা করি আপনারা এই রিভিশন প্রোগ্রামের সময়গুলোতে শেষ করে ফেলতে পারছেন। যদি এই জায়গাগুলোতে কারো কোনো রিভিশনের ঘাটতি থাকে তাহলে সেটা একটু কমেন্টে লিখে জানাতে পারেন যে আর কি কি করা যেতে পারে। আমি চেষ্টা করব আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে সেই সম্পর্কে একটা মতামত আমার দেওয়ার। আর আজকের ক্লাসে আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, সেই টপিকটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের খুবই 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 গুরুত্বপূর্ণ অধ্যায়, অধ্যায় নাম্বার 5। আর এই 5 নাম্বার অধ্যায় আমরা জানি কিসের জন্য বিখ্যাত। এখান থেকে আর্থিক বিবরণী, অর্থাৎ আমাদের ক বিভাগ এর 2টা সৃজনশীল প্রশ্ন আপনাকে বাধ্যতামূলক এখানে উত্তর করতে হবে। সো 2টা সিকিউ এখান থেকে উত্তর করতেই হবে। সো এই অধ্যায়টা আমাদের জন্য একটা আতঙ্কের নাম। এই অধ্যায়টা আমাদের অনেকে যতই ভালো মতোই আপনি এটা করেন না কেন, তারপরও কেন যেন পরীক্ষার হলে গিয়ে 98% স্টুডেন্ট একটু কনফিডেন্স শূন্যতায় ভোগে যে আর্থিক বিবরণী আসলে আমি মিলাইতে পারবো কি না, 2টা সৃজনশীল 20-এ 20 আমি পাবো কি না, এমন সৎসাহস আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই থাকে না। সো এই দুর্বলতা বা ভয়গুলোই আমরা এই টপিকে ইনশাল্লাহ কাটায় ওঠার চেষ্টা করব। আসেন শুরু করি আমাদের আজকের ক্লাসের আলোচনা। আজকের ক্লাসে আমরা এখান থেকে যা যা শিখবো একটু যদি আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে সাথে খেয়াল করার চেষ্টা করেন। আমরা এখান থেকে শুরুতে যেটা দেখার চেষ্টা করব যে এই অধ্যায় সম্পর্কিত, এটা আবার কি আসলো ভাই, ইমেইলের দরকার নাই, নোট কোথায় গেল আমার, এই যে নোট। ওকে, এখান থেকে আমাদের বাধ্যতামূলক 2টা সিকিউ উত্তর করব। তো যা যা শিখবো আমরা এই টপিক থেকে, আসেন খেয়াল করি। এই টপিকে আমরা শুরুতেই যেটা করব যে বিগত বছরের যে বোর্ড পরীক্ষার যতগুলো এমসিকিউ আছে চেষ্টা করব শুরুতে সেই এমসিকিউগুলো পড়ে ফেলার, আর একটা ক্লাস থাকবে হচ্ছে এমসিকিউর জন্য, আর এই টপিকের 2টা ডেডিকেটেড ক্লাস থাকবে হচ্ছে সৃজনশীলের জন্য, 2টা সৃজনশীলের জন্য 2টা ক্লাস, আর এমসিকিউর জন্য স্যার একটা ক্লাস। সো এই টপিকের উপরে আমি মোট 3টা ক্লাস নিব ইনশাল্লাহ। এই 3টা ক্লাস আশা করি আপনাদের এই আর্থিক বিবরণী চ্যাপ্টারে যার যত ঝামেলা আছে সেই ঝামেলাগুলো ইনশাল্লাহ আমরা কাটায় উঠতে পারবো। ওকে, যারা যারা জয়েন করেছেন, হিমালয়, তারপরে হচ্ছে তাসনিম, মিম আক্তার, তারপরে হচ্ছে মালিহা মেহনাজ, জি আলহামদুলিল্লাহ এই চ্যাপ্টারটা আপনারা খুব ভালো মতোই পারেন, এটাই এক্সপেক্টেড। আপনারা যদি ভালো মতো পারেন তাহলে আমার কষ্টটা কমে যাবে। ভালো স্টুডেন্টদেরকে পড়াইতে গেলে নিজের কাছেও ভালো লাগে, পরিশ্রমটা কম হয়। তো যেহেতু আপনারা মোটামুটি চ্যাপ্টারটা পারেন, এই কনফিডেন্সটুকু যদি থাকে তাহলে ইনশাল্লাহ পড়াইতে আমার নিজের কাছেও ভালো লাগবে। আসেন আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এখান থেকে আসা বিগত বছরের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমরা শুরুতে একটু সমাধান করে ফেলবো। ওকে, শুরুতে কোশ্চেন নাম্বার 1, এটা হচ্ছে IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণীর জন্য কয়টা অংশ তৈরি করতে হয়। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে আসা 2023-এর প্রশ্ন। এই প্রশ্নটাই আবার গত বছর ঢাকা বোর্ড 2025-এর পরীক্ষাতে আসছিল। সো আর্থিক বিবরণীর অংশ কয়টা,
আর্থিক বিবরণের অংশ হচ্ছে 5টা। আশা করি প্রত্যেকেই জানি। সবাই একটু কমেন্টে দ্রুত উত্তরগুলো লিখে ফেলবো। আমাদের অনেকগুলো এমসিকিউ পড়তে হবে, সবাই দ্রুত উত্তরগুলো লিখবেন এবং যেখানে যেই অতিরিক্ত ব্যাখ্যার প্রয়োজন হবে, যেটা আমি বলবো, প্রয়োজন বোধে আপনারা খাতার মধ্যে নোট করে রাখবেন। এবং একটা এমসিকিউর ক্লাস এইটা যদি আপনারা ভালো মতো বুঝে শুনে করেন স্যার, তাহলে আশা করি আমরা যেই 2টা সৃজনশীলের ক্লাস নেওয়ার কথা বলছি, সেই 2টা সৃজনশীলের ক্লাস করতে সুবিধা হয়ে যাবে, কারণ কনসেপ্টগুলো আমাদের এই জায়গা থেকে ক্লিয়ার হয়ে যাবে সবার। আসেন সবাই কমেন্টে উত্তরগুলো লিখবেন। এবং যারা যারা আপনারা ক্লাস করতেছেন এইচএসসি 26 ব্যাচ, আশা করি গতকালকে আমাদের অ্যাকাউন্টিং ওয়ার্কশপ ক্লাস হয়েছিল। অ্যাকাউন্টিং ওয়ার্কশপ ক্লাসে আমি এই টপিকটাই পড়াইছিলাম, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। বাট সেখানে পড়ানো হয়েছিল জাস্ট 2025 সালের যতগুলা বোর্ড প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আমরা ক্লাসে আলোচনা করছিলাম। এবং এই 2025 সালের বাইরে অন্যান্য আরও যত বোর্ডের প্রশ্ন আছে সবগুলাকে মিলে আমি এখানে মোট গুরুত্বপূর্ণ 30টা এমসিকিউ রাখছি আপনাদের প্র্যাকটিসের জন্য। জাস্ট এই 30টা এমসিকিউ যদি বুঝে ভালো মতো সমাধান করতে পারি এবং অ্যাকাউন্টিং ওয়ার্কশপের ক্লাসটাও যদি এর সাথে মার্চ করে আপনি মিশিয়ে নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই আর্থিক বিবরণী টপিকের বেসিক আপনার একদম ক্লিয়ার হবে। আর ছকের যে বিষয়গুলো থাকবে, যে আয় বিবরণীর জন্য ছক, সংরক্ষিত আয় বিবরণীর ছক, মালিকানা সত্ত্ব বিবরণীর ছক, তারপরে আপনাদের নগদ প্রবাহ বিবরণীর ছক, তারপরে হচ্ছে আমাদের আর্থিক অবস্থা বিবরণীর যে ছক, কী বিষয়গুলো আসবে, এগুলো সবই আমরা সৃজনশীলের যেই ক্লাস থাকবে সেখানে আমরা একদম ছক সহকারে দেখিয়ে একদম বেসিক থেকেই অঙ্ক আপনাদের হাতে কলমে করাবো। এটার জন্য 2টা ডেডিকেটেড সিকিউর ক্লাস। আশা করি ওইখানে আপনাদের সমস্ত ঝামেলাগুলো ক্লিয়ার হবে। সো এমসিকিউ অংশে সবাই জয়েন করেন এবং উত্তর দেওয়া শুরু করি। আর্থিক বিবরণের অংশ কয়টা স্যার? 5টা। আমরা পারি সবাই। কত সালে বাংলাদেশে ভ্যাট প্রবর্তিত হয়েছে? ভ্যাট প্রবর্তিত হয়েছে আমরা জানি যে সবাই, ভ্যাট যার ইংরেজি ফুল এলাবোরেশনটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটার বাংলা বলা হয় কি স্যার? বাংলা এটার নাম হচ্ছে, বাংলা করলে হবে মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর। আর এই মূল্য সংযোজন কর এটাকে আবার সংক্ষেপে বাংলায় কিন্তু মূসক এই নামে অভিহিত করা হয়। তাহলে ইংরেজি সংক্ষিপ্ত নামটা হচ্ছে ভ্যাট, আর বাংলায় বললে সেটা হচ্ছে মূল্য সংযোজন কর বা মূসক। দুটা কিন্তু একই জিনিস। এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা প্রত্যক্ষ কর। এটা হচ্ছে প্রত্যক্ষ কর। এই প্রত্যক্ষ করের মাধ্যমে সরকার, এই প্রত্যক্ষ করের মাধ্যমে সরকারের আয় অর্জিত হয়। তাহলে বাংলাদেশের গভর্নমেন্ট, সরকারের আয়ের একটা বিশাল সোর্স হচ্ছে এই প্রত্যক্ষ কর। পণ্য দ্রব্য অথবা সেবা, পণ্য অথবা সেবা এর উপরে, পণ্য বা সেবা এর উপরে আমরা যারা কনজিউমার, ভোক্তা, আমরা যে কর প্রদান করি সেই করটাই হচ্ছে কি সরকারের জন্য একটা আয়ের উৎস। তাহলে এই ভ্যালু এডেড ট্যাক্স বা ভ্যাট, মূল্য সংযোজন কর বা মূসক, এইটা আয় হচ্ছে সরকারের জন্য। আর যারা হচ্ছে এটার ভোক্তা বা কনজিউমার, ভোক্তার জন্য এটা হচ্ছে ব্যয় বা খরচ। তবে ভোক্তার জন্য যে ব্যয় বা খরচ, ভোক্তা কিন্তু সরাসরি সরকারের কাছে গিয়ে এই ভ্যাটের টাকা দেয় না। আপনি যখন পণ্য কিনেন, আপনাকে যায় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে যায় বলেন যে আমি 100 টাকার পণ্য কিনছি, নেন 15 টাকা আপনার ভ্যাটে দিয়ে গেলাম। সরকারের কাছে তো সরাসরি ভোক্তারা দেয় না। তাহলে কাজটা করে কারা? মাঝখানে যারা কাজটা করে সেটা হচ্ছে প্রতিষ্ঠান অথবা যাদেরকে আমরা বলতে পারি হচ্ছে বিক্রেতা প্রতিষ্ঠান কি করে? তারা হচ্ছে ভোক্তার কাছ থেকে এই করের টাকাটা তারা আদায় করে এবং প্রতিষ্ঠান বছরের শেষে সব টাকা একসাথে করে নিয়ে সরাসরি সরকারি কোষাগারে গিয়ে জমা দেয়। তাহলে ভোক্তা যে ব্যয় বা খরচটা করতেছে কর বাবদ, সেইটা প্রতিষ্ঠান বা বিক্রেতা তারা আদায় করে এবং তারা সরকারি কোষাগারে সেটাকে জমা দেয়। তাই সরকারি কোষাগারে জমা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যিনি বিক্রেতা, তার কাছে এই ভ্যাট এটা দায় হিসেবে বিবেচিত হবে। তাহলে মনে রাখবো এখান থেকে 3টা তথ্য। সো এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক আপনি অ্যান্সার করতে পারবেন। ভ্যাট খরচ কার জন্য? ভোক্তার জন্য। এটা পরীক্ষায় আসবে না, কনফার্ম। ভ্যাট আয় কার জন্য? সরকারের জন্য। এটাও পরীক্ষায় আসবে না। আসবে কোনটা? আসবে হচ্ছে ভ্যাট বিক্রেতার জন্য। কি ভ্যাট বিক্রেতার জন্য হচ্ছে স্যার দায় হিসেবে বিবেচিত হবে। ভ্যাট বিক্রেতার জন্য হবে হচ্ছে দায়। আশা করি মনে রাখতে পারবো। আর এই ভ্যাট প্রচলিত হয়েছে কবে? সবাই কমেন্টে উত্তর লিখছেন কি? ভ্যাট প্রবর্তিত হয়েছে কবে? ভ্যাট প্রবর্তনের সাল হচ্ছে 1991। কমেন্টে উত্তর লিখবেন।
তাসনিম কর পূর্ব পরবর্তী নিট লাভের সমস্যা পারি না স্যার। আচ্ছা ঠিক আছে, করের সমস্যা যদি আসে, করের একটা অঙ্ক আমাদের আজকে ক্লাসে আছে, সম্ভবত 25 বা 26 নাম্বার প্রশ্ন করের অঙ্ক, সেটা ইনশাল্লাহ আমরা সমাধান করব। আগে এখান থেকে শুরু করেন, সিরিয়ালি সামনে আগাই, তাহলে আমাদের কনসেপ্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। ভ্যাট প্রবর্তিত হয়েছে কত? 1991 সালে। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 3 বলা আছে ভ্যাট সহ পণ্য ক্রয় টাকার পরিমাণ হচ্ছে 57,500, ভ্যাটের হার হচ্ছে 15%। আমাদেরকে নিট ক্রয় মূল্য বের করতে হবে। নিট ক্রয় মূল্য বের করার জন্য ভ্যাট সহ যে পণ্য ক্রয়, এখান থেকে আমরা হচ্ছে ভ্যাট এই পরিমাণটাকে বাদ দিয়ে দিলেই হবে। ভ্যাটের পরিমাণ কত আসবে দেখেন, ভ্যাটের পরিমাণ টাকার পরিমাণ কত? 57,500। এর সাথে আপনি হিসাবটা করবেন 15 ডিভাইডেড বাই 115। একটু ক্যালকুলেটার করে ফেলেন তো সবাই, সবাই 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 করে ফেলেন। 57,500 ইন্টু 15 ভাগ 115 কত আসে? কত আসে ভ্যাটের পরিমাণ? ভ্যাটের পরিমাণ আসবে হচ্ছে স্যার 7,500। দেখেন আমি ঠিক বললাম কি না? 7,500 সবার আসছে? 57,500 15 বাই 115 ক্যালকুলেশন করলে 7,500 টাকা হচ্ছে ভ্যাট। তাহলে এই ভ্যাটের পরিমাণটা যদি আপনি বিয়োগ করে দেন, 57,500 থেকে 7,500 বাদ দিলে আমাদের নিট ক্রয় মূল্য উত্তর হবে কত? 50,000। নিট ক্রয় মূল্য উত্তর হবে 50,000। খ নাম্বার অপশন উত্তর, খ নাম্বার অপশন। সবাই উত্তর করবেন। যদি কমেন্টে উত্তর না লেখেন তাহলে আমি কিন্তু ধীরে ধীরে সামনে আগাবো। যত দ্রুত আপনারা কমেন্টে উত্তর লিখবেন তত বেশি কোশ্চেন সলভ করতে পারবো। যত বেশি কোশ্চেন সলভ করবেন তত আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, আপনাদের জন্যই সুবিধা। লিখছেন সবাই? ওকে। প্রদীপ দাস 7,500, জি। কানিস ফারজানা, জি আপনাদের উত্তর পাইছি, জি 1991 ছিল, আর হচ্ছে এটা হচ্ছে খ 50,000 টাকা। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের 7,500 টাকা ভ্যাট বাদে নিট ক্রয় মূল্য উত্তর হবে কত? 50,000 টাকা। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই। কোয়েশ্চেন নাম্বার 4, এই দেখেন 4 নাম্বার প্রশ্ন। আগের স্লাইডে যেটা পড়ছিলাম আমরা সেটাই চলে আসছে এখানে। বিক্রেতা, বিক্রেতা মানে কি? বিক্রেতা মানে হচ্ছে প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে। বিক্রেতা হচ্ছে প্রতিষ্ঠান, তার বিক্রয়ের উপর যে ভ্যাট সে সংগ্রহ করে, বিক্রয়ের উপরে সে ভ্যাট আদায় করে, এই বিক্রয়ের উপরে ভ্যাট যেটা সংগ্রহ করে সেটার নাম কি? এটা হচ্ছে প্রাপ্ত ভ্যাট। তাহলে বিক্রয়ের উপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রাপ্ত ভ্যাট, আর ক্রয়ের উপরে আমরা যেটা প্রদান করি, পণ্য ক্রয়, পণ্য ক্রয়ের উপর আমরা যেটা প্রদান করি সেটার নাম হবে স্যার প্রদত্ত ভ্যাট। একটু নামগুলো মনে রাখবেন এবং সম্ভব হলে খাতার মধ্যে নোট করে রাখতে পারলে বেশি ভালো হয়। বিক্রয়, বিক্রয়ের উপরে হচ্ছে প্রাপ্ত ভ্যাট, এবং ক্রয়ের উপরে কি? ক্রয়ের উপরে হচ্ছে প্রদত্ত ভ্যাট। তো এখানে প্রশ্ন হচ্ছে বিক্রেতা প্রতিষ্ঠান বিক্রয়ের উপরে যে ভ্যাট সংগ্রহ করে এইটা কি? বিক্রেতার নিকট ভ্যাট কি? বিক্রেতার নিকট ভ্যাট, বিক্রেতার নিকট ভ্যাট কি? বিক্রেতার নিকট ভ্যাট হবে হচ্ছে দায়। কোথায় আছে দায়? এই যে খ নাম্বার অপশন, এইটা হবে হচ্ছে দায়। তাহলে বিক্রেতার নিকট ভ্যাট এটা কি? এটা হচ্ছে একটা দায়। মনে রাখবেন কোন ধরনের দায়? এটা হচ্ছে চলতি দায়। ভ্যাট এটা বিক্রেতার নিকট কি? চলতি দায়। সরকারি কোষাগারে জমা দেওয়ার আগ পর্যন্ত ভ্যাট বিক্রেতার নিকট হবে হচ্ছে চলতি দায়। ক্লিয়ার? আসেন পরবর্তী প্রশ্ন দেখি। কোশ্চেন নাম্বার 5, বিক্রিত পণ্যের ব্যয়, এটা আমরা যখন সংরক্ষিত আয় বিবরণী আমরা যখন বিশদ আয় বিবরণী করি, বিশদ আয় বিবরণী অংশের মধ্যে শুরুতে হচ্ছে বিক্রয়, বিক্রয় থেকে আমরা কাকে বাদ দেই? বিক্রিত পণ্যের ব্যয়। এই আয় বিবরণীর অংশ থেকে আসা প্রশ্ন, খেয়াল করেন ভালো মতো। বিক্রিত পণ্যের ব্যয় এটা নির্ণয় করার সময় আমরা কি করব? নিট বিক্রয় থেকে কিসের পরিমাণ বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় আসতে পারে? নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে যদি আপনি মোট লাভের টাকা বাদ দেন তাহলে কি আসবে? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কনসেপ্টটা এরকম, আমরা জানি সবাই যে বিক্রয় থেকে আমরা কার টাকা বাদ দেই? বিক্রয় থেকে বাদ দেই বিক্রিত পণ্যের ব্যয়। বাদ দিলে কি আসে? মোট লাভের পরিমাণ আসে। তাহলে এবার যদি আপনি এই বিক্রিত পণ্যের ব্যয় এইটা যদি বের করতে চান, বিক্রিত পণ্যের ব্যয় মাঝখানেটা যদি বের করতে চাই, তাহলে বিক্রয় থেকে কি বাদ দিবেন? বিক্রয় থেকে মোট লাভ বাদ দিবেন। তাহলে নিট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে কি পাওয়া যাবে? বিক্রিত পণ্যের ব্যয়। তারপরে দেখি কোশ্চেন নাম্বার 6, কোনটি পরিচালন ব্যয়? পরিচালন ব্যয় প্রতিনিয়ত যেটা সংঘটিত হয় সেটা হচ্ছে পরিচালন, আর যেটা মাঝে মধ্যে হবে সেগুলো হবে অপরিচালন বা অন্যান্য।
তো পরিচালন ব্যয় কোনটা স্যার? পরিচালন ব্যয় হবে হচ্ছে এখানে অফিস ভাড়া, কারণ প্রতি মাসেই আপনি অফিস ভাড়া দিচ্ছেন, তাহলে আপনার পরিচালন ব্যয়। অন্যান্য যে খরচগুলো দেওয়া আছে খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে, আগুনে বিনষ্ট পণ্য, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, বন্ধকি ঋণের সুদ, এই তিনটাকে আমরা বলবো অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়, অপরিচালন বা অন্যান্য ব্যয়। আর এই নামগুলোতে আমাদের অনেকেরই ঝামেলা আছে, এখন আমরা ক্লিয়ার না, সবাই জাস্ট নামগুলো এমসিকিউ অংশে ভালো মতো পড়ে যান, তাহলে যখন সিকিউ করব যাতে আপনি ঝামেলায় না পড়েন। অপরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়ের উদাহরণ কি কি? অগ্নিবিনষ্ট পণ্য, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, বন্ধকি ঋণের সুদ, অথবা যদি আপনার প্রশ্নে ঋণপত্রের সুদ থাকে এইটাকেও আপনি অপরিচালন ব্যয় হিসাবে লিখবেন। ঋণপত্রের সুদ, এই নামটা বেশ ইম্পর্টেন্ট, ঋণপত্রের সুদ। তাহলে অপরিচালন ব্যয়ের উদাহরণগুলো কি কি পড়লাম আমরা? আগুনে বিনষ্ট পণ্য, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, ঋণপত্রের সুদ, বন্ধকি ঋণের সুদ, এগুলাকে বলা হবে হচ্ছে অপরিচালন ব্যয়। আমি যে নোট করতে বলি এই বিষয়গুলাই নোট করতে বলি, এবং নোটগুলো করে আপনারা চাইলে আমাকে দেখাতে পারেন, আপনারা জাস্ট গ্রুপে পোস্ট করলে আমি হচ্ছে সেটা করার, যদি কোনো কারেকশান থাকে কারেকশানগুলো দেখে দিতে পারি। সো এরকমের নোট যারা যারা করবেন এই এমসিকিউ প্র্যাকটিসের ক্লাসে তারা অবশ্যই নোটগুলো শেয়ার করবেন সবার সাথে। পরবর্তী পোস্টে যাই, কোশ্চেন নাম্বার 7। পরিচালন, পরিচালন আয়ের উদাহরণ কোনটা? পরিচালন আয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই পরিচালন আয়ের পরিমাণ একটা দুইটা, কিন্তু অপরিচালন আয়ের আবার অনেকগুলো উদাহরণ আছে। পরিচালন আয়ের উদাহরণ জিজ্ঞাসা করা হয়েছে। এই কোশ্চেনটা একটু ট্রিকি প্রশ্ন, এটা হুট করে পরীক্ষার হলে দেখলে আপনি ভুল করে ফেলতে পারেন। পরিচালন আয় এটা কম ব্যবহার করা হয়, আমরা যখন আয় বিবরণী করি পরিচালন আয়ের প্রয়োগটা খুবই কম। পরিচালন আয়ের উদাহরণ হচ্ছে একটাই, বিক্রয় আয়, পণ্য বিক্রয় থেকে যে আয়টা হয় সেটা হচ্ছে পরিচালন আয়। অন্যান্য যে নামগুলো দেওয়া আছে স্যার, বিনিয়োগের সুদ, তারপর হচ্ছে উত্তোলনের সুদ, প্রাপ্ত কমিশন, অথবা যদি অপশনের মধ্যে প্রাপ্ত বাট্টা দেওয়া থাকে, প্রাপ্ত কমিশন বা প্রাপ্ত বাট্টা, অথবা যদি আপনার প্রশ্নের মধ্যে শিক্ষানবিশ সেলামি দেওয়া থাকে, শিক্ষানবিশ সেলামি, এই উদাহরণগুলোকে আপনি বলবেন অপরিচালন আয়। এটাও চাইলে আপনি নোট করে রাখতে পারেন, অপরিচালন বা অন্যান্য আয়, অপরিচালন বা অন্যান্য আয়। অপরিচালন বা অন্যান্য আয়ের উদাহরণগুলো বিনিয়োগের সুদ, প্রাপ্ত কমিশন, উত্তোলনের সুদ, প্রাপ্ত বাট্টা, শিক্ষানবিশ সেলামি, এগুলো হবে অপরিচালন আয়। তাহলে দুটা নাম ভালো মতো মনে রাখেন, একটা হচ্ছে বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ হচ্ছে অপরিচালন আয়, আরেকটা হচ্ছে ঋণপত্রের সুদ, সেটা কি? অপরিচালন ব্যয়। এই নাম দুটো আমাদের আয় বিবরণী করতে গেলে বেশি বেশি আসে পরীক্ষায়, আর আমরা মাঝে মধ্যে এগুলাকে ভুল করে ফেলি। সো পরিচালন আয়, অপরিচালন আয় অলরেডি পড়ছি আমরা, পরিচালন ব্যয় পড়ব সামনে আরও, বাট অপরিচালন ব্যয়ের নামগুলো আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 8, ঋণপত্র। মনে রাখবেন সবাই, ঋণপত্র এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। ঋণপত্র এটাকে বলা হবে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। ঋণপত্রের পাশাপাশি আপনি চাইলে বন্ধকি ঋণ এই নামটাও মনে রাখতে পারেন। বন্ধকি ঋণ, ঋণপত্র বা বন্ধকি ঋণ এগুলাকে বলা হবে দীর্ঘমেয়াদী দায়। তো এইটার যারা মালিক, ঋণপত্রের মালিক মানে কি? ঋণপত্র হোল্ডার বা ডিবেঞ্চার হোল্ডার, তারা কারবার থেকে কি পেয়ে থাকে? তারা যেটা পায় সেটা পাবে হচ্ছে সুদ, ঋণপত্রের উপরে হবে হচ্ছে সুদ। আর শেয়ার হোল্ডাররা যেটা পায় স্যার, শেয়ার হোল্ডার যেটা পাবে সেটার নাম হচ্ছে লভ্যাংশ। মনে রাখবেন, শেয়ার হোল্ডার ব্যবসায় থেকে পায় হচ্ছে লভ্যাংশ, আর ঋণপত্র হোল্ডার ব্যবসায় থেকে পাবে হচ্ছে সুদ। আসেন পরবর্তী প্রশ্নে যাই আমরা, কোয়েশ্চেন নাম্বার 9 নাম্বার। এই টাইপের অঙ্ক আমরা গতদিন অ্যাকাউন্টিং ওয়ার্কশপের ক্লাসে সমাধান করছিলাম ফ্রি। তা আশা করি সেই ফ্রি কনসেপ্টটা যদি মনে থাকে এটা খুব দ্রুতই আপনি মিলাইতে পারার কথা। দেখেন 4/3 অংশ, তাহলে মোট কত? মোট বেতনের পরিমাণ হচ্ছে কত? 4 ভাগ। মোট বেতনের মধ্যে আপনার প্রদান করছেন প্রদত্ত বেতনের পরিমাণ কত? প্রদত্ত বেতনের পরিমাণ হচ্ছে 3 ভাগ। এই 3 ভাগ মানে সমান কত টাকা? 3 ভাগ মানে সমান হচ্ছে 60,000 টাকা। তাহলে প্রশ্নটার সমাধানটা এই জায়গাটা মনোযোগ দিয়ে বুঝলেই হচ্ছে। আপনি প্রদান করছেন কত? 4/3 ভাগ, তার মানে 3 ভাগ অংশ প্রদান করছি, তাহলে 3 ভাগ সমান কত? 3 ভাগ সমান হচ্ছে 60,000 টাকা।
3 ভাগ সমান যদি 60,000 টাকা হয় তাহলে সুতরাং 1 ভাগ সমান কত হয়? 1 ভাগ সমান 60,000কে আপনি 3 দ্বারা ভাগ করবেন, 3 60,000 টাকা, তাহলে 1 ভাগ সমান কত? 20,000 টাকা। এই 1 ভাগ অংশ 4 ভাগের মধ্যে 3 ভাগ আপনি প্রদান করছেন, তাহলে আপনার বকেয়া আছে কত? বকেয়া আছে হচ্ছে 1 ভাগ। তাহলে বকেয়া বেতনের পরিমাণটা কত? বকেয়া বেতনের পরিমাণ 4 ভাগের 1 ভাগ, আর এই 1 ভাগ মানে কত? 20,000 টাকা। 1 ভাগ মানে কত? 20,000। প্রশ্ন বের করতে বলছে বেতন বাবদ বকেয়া টাকার পরিমাণ। তো বকেয়া টাকার পরিমাণ কত? 4 ভাগের 1 অংশ, কারণ প্রদান করা হয়েছে কত? 4 ভাগের 3 অংশ প্রদান করা হয়েছে। সো বকেয়া আছে কত? 4 ভাগের 1 ভাগ, আর এই 1 ভাগ মানে কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা কোথায়? গ নাম্বার অপশনে। দেখেন বুঝতে পারছেন কিনা, মাথায় ঢুকছে কিনা? শর্টকাট নিয়মে সমাধান হয়ে যাবে। 3 ভাগ সমান 60,000 টাকা, 1 ভাগ সমান 20,000 টাকা, 4 ভাগের মধ্যে 3 ভাগ দিছেন, তাহলে বকেয়া আছে কত? 4 ভাগের 1 ভাগ, আর এই 1 ভাগ মানে কত টাকা? 20,000 টাকা। আশা করি এই টাইপের কোশ্চেনে আর প্রবলেম হবে না কারো। ক্লিয়ার? আসেন সামনে যাই, পরবর্তী প্রশ্ন দেখব। কোশ্চেন নাম্বার 10, চালানি কারবার। চালানি কারবার, এখান থেকে আপনার সমন্বয় আইটেমের মধ্যে মাঝে মাঝে দেওয়া থাকে চালানি কারবার, যদিও এটা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে বেশি আসে। চালানি কারবারে প্রেরিত পণ্যের আয় নির্ণয় করা, বাট এটা আমরা সেকেন্ড পেপারেও দেখা যায় মাঝে মধ্যে আমাদের সিকিউ অংশের মধ্যে চলে আসে। তো এইটা সমাধান করার জন্য টেকনিকটা খেয়াল করেন। আপনি চালানি কারবারে যে পণ্যটা পাঠাইছেন, প্রেরিত পণ্যের মূল্য কত? 20,000 টাকা, কিন্তু এই চালানি কারবারে পণ্যটা বিক্রয় করা হয়েছে কত টাকায়? 20,000 টাকায়। 20,000 টাকায় আপনি পণ্য বিক্রয় করছেন, তাহলে প্রথমে আপনি যেটা নির্ণয় করবেন এখান থেকে বিক্রয় মূল্য। শুরুতে আমরা লিখব হচ্ছে বিক্রয় মূল্য। চালানি কারবারে যে পণ্যটা আমরা পাঠিয়েছিলাম তার বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া আছে কত? 20,000 টাকা। আর এই যে 20,000 টাকায় চালানি কারবারে পণ্য বিক্রয় করা হয়েছে, এইটার উপরেই এই চালানি কারবারের যিনি এজেন্ট, চালানি কারবারের এজেন্ট কি পাবে? কমিশন পাবে। কত পার্সেন্ট? 5%। মনে রাখবেন এই কমিশনটা যা নির্ণয় করতে গিয়ে আমরা ভুল করি। কমিশন সবসময় নির্ণয় হবে, কমিশন সবসময় নির্ণয় হবে কিসের উপর? বিক্রয় মূল্যের উপর। কারণ এজেন্টের দায়িত্ব হচ্ছে পণ্য বিক্রয় করা, বিক্রয় করলেই কমিশন পাবেন, বিক্রয় না করলে কিন্তু কমিশন পাওয়া যাবে না। ঠিক আছে? তাহলে বিক্রয় থেকে শুরুতেই আপনি বাদ দিবেন হচ্ছে এজেন্টের কমিশন। নির্ণয় করে ফেলেন সবাই, দেখেন কত আসে। এজেন্টের কমিশন কত টাকা বের করতে পারি আমরা? এজেন্টের কমিশন 20,000 টাকা, এর উপরে হবে কত? 5%। 20,000 টাকা এর 5%, ক্যালকুলেটারে চাইলে আপনি করে দেখতে পারেন। 20,000 এর 5% করলে আসবে 1,000 টাকা। তাহলে চালানি কারবারের এজেন্ট সে তার কমিশন পাবে হচ্ছে 1,000 টাকা। তাহলে আমরা পাচ্ছি মোট বিয়োগফল 19,000 টাকা। এই 19,000 টাকা কি? এই 19,000 টাকা হচ্ছে চালানি কারবারের আয়। চালানি কারবারের আয়, বাট যত টাকা আপনার আয় তত টাকাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার লাভ না। আপনার আয় হচ্ছে 19,000 টাকা, কিন্তু এই 19,000 টাকা এটার প্রেরিত পণ্যের মূল্য। এই যে আপনি পণ্য পাঠিয়েছিলেন কত? 15,000। 15,000 টাকার পণ্যই কত টাকায় বিক্রয় হয়েছে? 20,000। আর 20,000-এর সাথে কমিশন বাবদ বাদ যাবে কত? 1,000 টাকা। তাহলে চালানি কারবারের আয় 19,000 মাইনাস এখান থেকে বাদ যাবে হচ্ছে চালানি কারবারে প্রেরিত পণ্যের ব্যয়। চালানি কারবারে প্রেরিত পণ্যের ব্যয়, চালানি কারবারে প্রেরিত পণ্যের ব্যয়, যে আমরা পণ্যটা পাঠিয়েছিলাম সেটার ব্যয় যত, এইটা বাদ দিলে আমরা পেয়ে যাব আমাদের লাভের পরিমাণ কত টাকা হয়। 15,000 টাকা এখান থেকে বাদ যাবে, তাহলে চালানি কারবার থেকে লাভ, মোট লাভের পরিমাণ আসবে কত? 4,000। এইটাই বেসিক্যালি পরীক্ষাতে আমরা নির্ণয় করতে গিয়ে ঝামেলায় করে ফেলি। চালানি কারবারের লাভ, একটু মনোযোগ দিয়ে দেখেন, এবং চাইলে আপনি খাতার মধ্যে লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখেন, অথবা এই যেই পিডিএফটা আমি জাস্ট যেভাবে লেখা আছে সেভাবেই আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনাদের কষ্ট করে লিখতেও হবে না। সো চালানি কারবারের এইভাবে হচ্ছে নির্ণয় করা লাগবে। তাহলে চালানি কারবারের লাভ নির্ণয় হচ্ছে কত টাকা? লাভের পরিমাণ আসবে হচ্ছে 4,000 টাকা। সবার শেষের যে অ্যামাউন্টটা, এটা হচ্ছে চালানি কারবারের লাভ। চালানি কারবারের আয় কত? আয় হচ্ছে 19,000 টাকা, কিন্তু প্রেরিত পণ্যের ব্যয় বাদ দিয়ে লাভের পরিমাণ আসতেছে কত? 4,000 টাকা। কমিশন বাদ যাবে কোন মূল্যের উপর? কমিশন ধার্য হবে বিক্রয় মূল্যের উপর।
এই কয়েকটা কথা যদি মনে রাখতে পারেন আশা করি এখানে ঝামেলায় পড়তে হবে না। আর চালানি কারবারের যে লাভটা হচ্ছে সেটাকে আপনি আয় বিবরণীতে দেখাবেন। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 11। ক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 90 টাকা, আর বলা আছে বিক্রয় মূল্য এইটা হবে হচ্ছে ক্রয় মূল্যের 300%। তাহলে যতটুকু ক্রয় মূল্য তার 300% করলে আপনি পাবেন বিক্রয় মূল্যের পরিমাণ। তাহলে খেয়াল করেন বিক্রয় মূল্যের পরিমাণটা কত হয়। ক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে 90, এই 90 টাকার কত 300% করতে হবে। যদি থাকে হাতে ক্যালকুলেটর একটু করে দেখেন কত টাকা আসে। বিক্রয় মূল্য 90, ক্রয় মূল্যের 300%, 90 এর চালানি কারবার মানে কি? কে প্রশ্ন করলেন? ইব্রাহিম। স্যার চালানি কারবার মানে হচ্ছে আপনার বাসার আশেপাশে আপনি খেয়াল করলে দেখবেন যে টেলিভিশন, ফ্রিজ, তারপর হচ্ছে গাড়ি, এগুলোর জন্য আলাদা আলাদা শোরুম আছে। গাড়ির শোরুমে গাড়ি বিক্রয় হয়, ফ্রিজ, টিভি, এসির দোকানে এগুলো বিক্রি হয়। তো এই যে দোকানগুলো আমাদের চোখের সামনে, এগুলাই হচ্ছে এক একটা চালানি কারবার। কারণ আপনার বাসার সামনের যে ফ্রিজের দোকান, সেই দোকানদার কিন্তু স্যার ফ্রিজ উৎপাদন করে না, ফ্রিজ উৎপাদন করতেছে ওয়ালটন কোম্পানি। ফ্রিজ উৎপাদন করা বিশাল একটা কর্মযজ্ঞ। তো এই রকমের বড় বড় অ্যামাউন্টের জিনিস যারা প্রস্তুত করতেছে, দামি জিনিস যারা প্রস্তুত করতেছে, উৎপাদক এটা প্রস্তুত করতে নিজেই অনেক ঝামেলায় পোহাতে হয়। তো এই উৎপাদকের পক্ষে সম্ভব না এই পণ্যগুলোকে বিক্রয়ের ক্ষেত্রেও সে কাজ করা, কারণ তিনি উৎপাদনেই বেশিরভাগ সময় থাকেন ব্যস্ত। তাই উৎপাদক এই পণ্যগুলো বিক্রয়ের জন্য যে শোরুমের আশ্রয়গুলো নেয়, সেই শোরুমগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা ওই উৎপাদকের চালানি কারবার। এই চালানি কারবারের কাছে উৎপাদক পণ্যটা এনে পৌঁছায় দিচ্ছে, উৎপাদক দায়িত্ব এখানে শেষ। তারপরে এই চালানি কারবারের লোক আপনার বাসার সামনে শোরুম, সে একটা টেলিভিশন বিক্রি করে, সে একটা ফ্রিজ বিক্রি করে, সে শুধু ওই টাকার উপর কি পেয়ে থাকে? কমিশন পেয়ে থাকে। সে কিন্তু পণ্যটা উৎপাদন করতেছে না, তাহলে উৎপাদক বাকি টাকাটা পেয়ে যায়। তো এই রকমের অটোমোবাইল কোম্পানি বা টেলিভিশন, ফ্রিজ এগুলো বিক্রয়ের জন্য উৎপাদক যেহেতু উৎপাদনে বেশি ব্যস্ত থাকে, তাই যার মাধ্যমে এগুলো বিক্রয়ের সেবাটা নেওয়া হয় সেটা হচ্ছে চালানি কারবার। আশা করি ক্লিয়ার। চালানি কারবার বুঝতে পারছেন? কত আসছে বিক্রয় মূল্য? 90 এর 300% করে কত? 270 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। আর 90 টাকার নাম কি ছিল? 90 টাকা ছিল ক্রয় মূল্য। প্রশ্নে আমাদেরকে লাভের পরিমাণ বের করতে বলছে। আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিব, তাহলে আমাদের লাভের পরিমাণ আসবে। লাভের পরিমাণ কত টাকা হয় স্যার? 270 থেকে 90 যদি আপনি বিয়োগ করেন 180 টাকা সম্ভবত। সবাই কমেন্টে আশা করি উত্তরটা লিখতে পারছেন। খ নাম্বার উত্তর। তাহলে 11 নম্বরের উত্তর হচ্ছে 180 টাকা মোট লাভের পরিমাণ। পারছি সবাই? যদি প্রশ্নে বিক্রয় মূল্য নির্ণয় করতে বলতো, বিক্রয় মূল্য বললে অ্যান্সার কত হতো? 270। কেউ ভুল করে আবার 270 টাকায় দিয়েন না। ক্লিয়ার? ওকে, আসেন সামনে যাই, পরবর্তী প্রশ্ন দেখব। কোয়েশ্চেন নাম্বার 12। এখানে আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এইটা কত টাকা। আসেন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা বুঝে নেই। বিক্রিত পণ্যের ব্যয় যেটা আমরা আয় বিবরণী অংশের মধ্যে করে থাকি সেই জায়গাটুকু, সেখানে আমরা শুরুতেই প্রারম্ভিক মজুদ পণ্য এর সাথে আমরা ক্রয় এর টাকাকে কি করব? যোগ। প্রারম্ভিক মজুদ পণ্য যোগ করব। প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে 25,000 টাকা। তারপরে ক্রয়ের পরিমাণ আছে কত? 35,000। দেখি তো স্যার ক্রয়ের পরে ফেরত কিছু দেওয়া নাই, মজুরি দেওয়া আছে, মজুরির টাকা যোগ করব আমরা। মজুরির পরিমাণ হচ্ছে 20,000 টাকা। তারপরে বিক্রয় বিবেচনায় আসবে না, সমাপনী মজুদ পণ্য এই টাকাটাকে আমরা বিয়োগ করব। সমাপনী মজুদ পণ্য 15,000, এই টাকাটা বাদ যাবে। তাহলে সমাপনী মজুদ পণ্য বাদ দিলেই আপনি পেয়ে যাবেন বিক্রিত পণ্যের ব্যয়। দেখেন একটু ক্যালকুলেশন করে বিক্রিত পণ্যের ব্যয় কত আসে। বিক্রিত পণ্যের ব্যয় অ্যামাউন্টটা কত হয় একটু নিজেরা যোগ বিয়োগ করে খুঁজে বের করেন। প্রারম্ভিক মজুদ পণ্য, এটাকে আমরা যোগ করতেছি। প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে কাকে যোগ করলাম? পণ্য ক্রয়, এইটাকে যোগ করলাম। আরও যোগ করছি কাকে? মজুরিকে। মনে রাখতে হবে বাদ যাবে কে? বাদ যাবে হচ্ছে সমাপনী মজুদ। সমাপনী মজুদ বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় আসে কত হয়েছে? 25, 35, কত হয়? 60, 60 আর 20 হচ্ছে 80। 80 থেকে 15,000 টাকা বাদ দিলে 65,000 টাকা।
বিক্রিত পণ্যের ব্যয় 65,000 টাকা। ঠিক বললাম কি? উত্তর ক নাম্বার অপশনে দেওয়া আছে 65,000 টাকা। ঠিক আছে সবার উত্তর? ওকে ফাইন। আসেন এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী এই প্রশ্নে আমাদেরকে 13 নম্বর প্রশ্নে মোট মুনাফার পরিমাণ কত এইটা বের করতে হবে। মোট মুনাফার পরিমাণ, এটা একটু বড় অঙ্ক। আসেন এইটাও একটু ভালো মতো বুঝে নেই। মোট মুনাফা নির্ণয় করবেন। তো এখানে প্রশ্নে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। আচ্ছা, তো আমাদের বিক্রয়ের পরিমাণ থেকে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয়কে বাদ দেই, বিক্রয়ের পরিমাণ কত? 9 লক্ষ টাকা। এখান থেকে আমরা কাকে বাদ দিব? বিক্রিত পণ্যের ব্যয়। তো আসেন শুধু বিক্রিত পণ্যের ব্যয়টুকু বের করি, তাহলে আমাদের খুব সহজেই মোট লাভের পরিমাণটা নির্ণয় হয়ে যাবে। এখানে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করব, বিক্রয় থেকে বাদ দিলে আমরা মোট লাভ পাবো। দেখেন প্রশ্নে আর কি কি বলা আছে। মাল ক্রয় 5 লক্ষ টাকা, প্রারম্ভিক মজুত পণ্য আছে হচ্ছে 2 লক্ষ টাকা, সমাপনী মজুত পণ্য এটা তো স্যার বিয়োগ হবে, আন্তঃপরিবহন এইটা হচ্ছে ক্রয় পরিবহন এটা যোগ হবে, বিজ্ঞাপন খরচ এইটা আসবে না। বিজ্ঞাপন খরচ কেন আসবে না? কারণ বিজ্ঞাপন খরচ এটা হচ্ছে একটা পরিচালন ব্যয়। বিজ্ঞাপন খরচ এইটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত পরিচালন ব্যয়। যদি আমাদেরকে প্রশ্নে নিট লাভ বের করতে বলতো তখন আমরা পরিচালন ব্যয় বাদ দিতাম। তো যেহেতু মোট লাভ এটা বিবেচনাতে আসবে না। আসলে অ্যামাউন্টগুলো বসাই নেই। প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য 2 লক্ষ টাকা লিখে ফেলি। তারপরে দেওয়া আছে হচ্ছে মাল ক্রয়, ক্রয়ের অ্যামাউন্ট হচ্ছে 5 লক্ষ লিখলাম। তারপরে হচ্ছে আন্তঃপরিবহনের জন্য হচ্ছে 25,000 টাকা এইটা লিখলাম। আর এখান থেকে 1,50,000 টাকা এইটাকে আমরা বাদ দিব, সমাপনী মজুত পণ্য বাদ দিব। তাহলে দেখি কত আসে। 5 আর 2 হচ্ছে 7, 7,25,000। 7,25,000 থেকে 1,50,000 টাকা বাদ যাবে। 7,25,000 থেকে 1,50,000 টাকা বাদ যাবে। কত আসে? কত আসে অ্যামাউন্ট? 7,25,000 থেকে 7 লক্ষ থেকে 1 লক্ষ বাদ যদি দেই 6 লক্ষ। 7,25,000 থেকে 1,50,000 টাকা বিয়োগ করে যোগ বিয়োগ করে দেখেন কত আসে। তারপরে গিয়ে মোট লাভ নির্ণয় করবেন। বিক্রিত পণ্যের ব্যয়ের মান হবে 5,75,000। বিক্রিত পণ্যের ব্যয় এর মানটা হবে 5,75,000। ঠিক আছে সবার? তারপরে এবার 9 লক্ষ থেকে এই 5,75,000 বাদ দিলেই আপনারা পাবেন মোট লাভের পরিমাণ। মোট লাভের পরিমাণ 9 লক্ষ থেকে 5,75,000 বাদ দিলে মোট লাভের পরিমাণ হবে 3,25,000। 3,25,000 টাকা। এই যে খ নাম্বার অপশন উত্তর 3,25,000 টাকা। দেখেন কারা কারা মিলাইতে পারছেন? কারা কারা মিলাইতে পারছেন? বিক্রিত পণ্যের ব্যয়ের মান 5,75,000। ওকে, এবার বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে বাদ দিবেন। বিক্রয়ের 9 লক্ষ থেকে বিক্রিত পণ্যের ব্যয় 5,75,000 বাদ দিলে মোট লাভের পরিমাণ আসবে 3,25,000। ঠিক আছে? জি, ফাতেমা ইব্রাহিম, তারপরে হচ্ছে জহিরুল ইসলাম রনি, তারপর হচ্ছে মিম আক্তার, তারপর হচ্ছে কি নিশি বণিক। জি, সবার উত্তর ঠিক আছে 3,25,000। স্যার ক্লিয়ার কিনা সবার কাছে? বাট এই প্রশ্নেই শুধু একটা জায়গা মনে রাখেন, এই যে মোট লাভ বের করছেন, মোট লাভ থেকে যদি আপনি বিজ্ঞাপনের টাকাকে বাদ দেন, জাস্ট এইটা একটু মনে রাখেন। বিজ্ঞাপন কত ছিল? 20,000 টাকা। বিজ্ঞাপন 20,000 টাকা যদি আপনি বাদ দেন তখনই আপনি পেয়ে যাবেন কোনটা? নিট লাভের পরিমাণ। নিট লাভ বললে উত্তর কত হতো? 3,05,000 টাকা। নিট লাভ যখন নির্ণয় করতে হবে তখন কি বাদ দিবেন? পরিচালন খরচগুলোকে বাদ দিবেন। আশা করি ক্লিয়ার। সো এই টাইপের প্রশ্ন আসলে আশা করি যোগ বিয়োগ করে মিলাই ফেলতে পারবো আমরা। পরবর্তী প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 14। 14 নাম্বার প্রশ্নে আমাদেরকে ক্রয়ের পরিমাণ কত এইটা নির্ণয় করতে হবে। ক্রয়ের পরিমাণ নির্ণয় করবেন। তো এটার জন্য শুরুতেই যেটা করব, এই যে সমাপনী মজুত পণ্য 80,000 টাকা, এই টাকাটা আর হচ্ছে এই যে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় এর মান কত? 2 লক্ষ। এই দুটাকে আমরা যোগ করে দিব। সমাপনী মজুত পণ্য আর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সমাপনী মজুদ আর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয় এই দুইটা অ্যামাউন্টকে আপনি যোগ করবেন। দেখেন মনোযোগ দিয়ে সূত্রটা ভালো মতো বুঝে নেন। 80,000 আর হচ্ছে 2 লক্ষ
সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয়, এই দুটাকে যোগ করলে আপনারা জানেন সবাই যে আসে যেটা, সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আর এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যার মান হচ্ছে 2,80,000, এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে প্রশ্নে প্রারম্ভিক মজুদ পণ্যের যে মান, এইটাকে আপনি এখন বাদ দিয়ে দিবেন, মাইনাস করবেন এখান থেকে প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য এর অ্যামাউন্ট আছে 40,000। প্রারম্ভিক মজুদ পণ্য বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পণ্য ক্রয় এর পরিমাণ, অর্থাৎ উত্তর হবে 2,40,000 টাকা। তবে এইটাকে ক্রয়কৃত পণ্যের ব্যয় এইটা বলাটা বেশি যুক্তিসঙ্গত, বা ক্রয় হিসেবেও চাইলে আপনি এটাকে নাম দিতেই পারেন, কোনো সমস্যা নাই। তাহলে মনে রাখবেন এখান থেকে সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয় এই দুইটা যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যেমন আসে, ঠিক তেমনি আমরা যদি ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুদ পণ্যকে যোগ দিই তাহলেও কিন্তু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আসে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দুইভাবে নির্ণয় হতে পারে, সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয়কে যোগ করে, অথবা প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে ক্রয়কৃত পণ্যের ব্যয় এটাকে যোগ করার মাধ্যমে। তো এখান থেকে যে কোনো মান যদি বের করতে বলা হয়, যেমন প্রারম্ভিক মজুদ দিল, ক্রয় দিল, আপনাকে সমাপনী মজুদ দিল, বিক্রিত পণ্যের ব্যয় যদি বের করতে হয় তখন প্রারম্ভিক আর ক্রয়কে যোগ করবেন, সমাপনী বাদ দিলে আসবে বিক্রিত পণ্যের ব্যয়। অথবা এই দুইটা মান দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা দিয়ে অন্যটা বের করতে হবে বিয়োগ, অথবা এখানের দুইটা মান দেওয়া আছে, এখানের যে কোনো একটা দেওয়া, অন্যটা বের করতে হলে ক্রয় প্রারম্ভিক মজুদ যোগ, যেটা দেওয়া থাকবে সেটা বাদ দিলে অ্যান্সার চলে আসবে। জাস্ট এই অঙ্কটা যদি মাথায় রাখতে পারেন, এই টাইপের এমসিকিউ খুব সহজেই আপনি সমাধান করতে পারবেন আশা করি। পরবর্তী প্রশ্নে যাই, কোশ্চেন নাম্বার 15। এই ধরনের অঙ্ক নিজেরা আপনারা সমাধান করতে পারেন, দ্রুত সমাধান করে ফেলেন, দ্রুত সবাই করেন, খাতার মধ্যে চেষ্টা করেন। করতে পারছি সবাই? চেষ্টা করতেছি। হ্যাঁ, 15 নম্বর প্রশ্ন। এখানে মোট লাভের হার দেওয়া আছে হচ্ছে বিক্রয়ের উপর, বিক্রয়ের উপর মোট লাভের পরিমাণ। আর প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় এই টাকা দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 6 লক্ষ, আর বিক্রয়ের উপর লাভের হার 20%। বিক্রয়ের উপর লাভের হার মানে হচ্ছে বিক্রয় হার, বিক্রয় মূল্যের উপর লাভের হার বলতে বিক্রয় হারকে বোঝায়। সো বিক্রয় হারের পরিমাণ 20% দেওয়া, প্রশ্নে বিক্রয় মূল্য বের করতে হবে। এই অঙ্ক আমি যেভাবে করতে পছন্দ করি, আপনারা ভিন্ন নিয়মে করতে পারেন। দেখি আমি যেভাবে করি সাধারণত সেটা হচ্ছে এই, বিক্রয়ের উপর লাভের হার দেওয়া আছে কত, 20%। বিক্রয়ের উপর লাভের হার দেওয়া, তো তাহলে আমি এখানে বিক্রয়কে ধরে নিব হচ্ছে 100, বিক্রয়কে ধরবো 100, তারপরে এখান থেকে মাইনাস করব হচ্ছে লাভ, লাভের পরিমাণ কত প্রশ্নে 20%, মানে হচ্ছে 20 টাকা, 20 টাকা হচ্ছে আমার লাভ। বিক্রয় থেকে যদি আমি লাভের টাকা বাদ দেই, বিক্রয় থেকে নিট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে আমি যেটা পাই সেটা সূত্র আমরা একটু আগেই পড়ছি, বিক্রিত পণ্যের ব্যয়, এইটা পাই। বিক্রয় থেকে লাভের টাকা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাই। আর এই বিক্রিত পণ্যের ব্যয়কে সহজে মনে রাখার জন্য চাইলে আমরা ক্রয় মূল্য এই নামটা ব্যবহার করতে পারি। বিক্রিত পণ্যের ব্যয় দ্বারা বেসিক্যালি ক্রয় মূল্যকে বোঝায়। তো ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে বিক্রয় মূল্য আসে, আর বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে আসে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখানে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা হচ্ছে, 80,000 টাকা। আশা করি এটা বুঝতে পারার কথা। বিক্রয় মূল্যের উপর লাভের হার, তো তাই বিক্রয় মূল্যকে 100 টাকা ধরলাম। যদি ক্রয় মূল্যের উপর লাভের হার থাকতো তাহলে ক্রয় মূল্যকে 100 টাকা ধরতাম। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার থাকলে বিক্রিত পণ্যের ব্যয়কে 100 ধরতাম। বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্যের সাথে লাভ যোগ হবে, কিন্তু বিক্রয় থেকে লাভের টাকা বাদ যাবে। তো এইখানে বিয়োগ করে আমরা পাচ্ছি বিক্রিত পণ্যের ব্যয় কত, 80 টাকা। দেখেন এই যে প্রশ্নে মান দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা, 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকা মানে কি, এই যে 80,000, এই যে 80 টাকা, এই 80 টাকা মানেই হচ্ছে 6 লক্ষ টাকা। এই 80 টাকা হচ্ছে আমাদের অনুপাতের মান, আর এই 6 লক্ষ টাকা প্রশ্নে দেওয়া টাকার পরিমাণ। তো আমাদের যে টাকার পরিমাণ দেওয়া আছে আর যে মান দেওয়া আছে, যার টাকার পরিমাণ দেওয়া আছে তার মান দ্বারা আমরা ভাগ করে দিব,
অর্থাৎ এখানে এই যে 6 লক্ষ টাকা বিক্রিত পণ্যের ব্যয়, এটাকে ভাগ করবেন বিক্রিত পণ্যের ব্যয়ের যে মান কত 80 দিয়ে, 80 দিয়ে ভাগ যার টাকা দেওয়া থাকবে তার মান দিয়ে আপনি হচ্ছে ভাগ করে দিবেন। টাকা দেওয়া আছে কিসের? বিক্রিত পণ্যের ব্যয়ের। মান কিসের? এই যে বিক্রিত পণ্যের ব্যয়। তাই 6 লক্ষকে 80 দ্বারা ভাগ। আর প্রশ্নে যেটার মান নির্ণয় করতে হবে সেটা দ্বারা আমরা করব হচ্ছে গুণ। প্রশ্নে বিক্রয় মূল্য দ্বারা নির্ণয় করতে যেহেতু বলা আছে, বিক্রয় মূল্যের মান যেটা এই যে 100, এই 100 টাকা দ্বারা আপনি গুণ করবেন। 6 লক্ষ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 80, দেন আমরা গুণ করব 100 দিয়ে। তাহলেই আমাদের প্রশ্নে যা বের করতে বলা আছে বিক্রয়ের পরিমাণ, এইটা নির্ণয় হবে। এখানে কোন মূল্যের উপর মুনাফার হার, বিক্রয় হার 20% হলে ক্রয় হার কত হবে, এইগুলো সূত্র আমাদেরকে না মুখস্থ করেও আমরা এই নিয়মটা যদি ফলো করতে পারি খুব সহজেই এই ধরনের প্রশ্ন আপনি সমাধান করে ফেলতে পারবেন। 6 লক্ষকে 80 দ্বারা ভাগ করবেন, 80 থেকে একটা শূন্য কাটেন আর 6 লক্ষের থেকে একটা শূন্য কেটে দেন। তারপরে গিয়ে হচ্ছে আপনি এই 100কে কাটাকাটি করতে পারেন। আপনি যদি 4 দ্বারা কাটেন তাহলে 4 দুগুণে হচ্ছে 8 আর 4 25 হচ্ছে 100। দেন আপনি 2 দ্বারা উপরের মানটা কাটবেন, তাহলে হচ্ছে কত 30,000। 30,000কে গুণ দিব কত দিয়ে? 25 দিয়ে। 30,000কে 25 দ্বারা গুণ করলে 3 25 75, অর্থাৎ 7,50,000 টাকা। 7,50,000 টাকা, এটাই হবে হচ্ছে আপনার কিসের পরিমাণ? বিক্রয় মূল্যের পরিমাণ। বিক্রয় মূল্য 7,50,000। দেখেন বুঝতে পারছেন কিনা? ক্যালকুলেশন তো আপনারা ক্যালকুলেটর দিয়েই করতে পারবেন। 6 লক্ষ ভাগ 80 ইন্টু হবে হচ্ছে 100। যার টাকা দেওয়া থাকবে তার মান দ্বারা ভাগ করবেন, আর যা নির্ণয় করতে বলা হবে তার মান দ্বারা গুণ করবেন, আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। এই অঙ্কে কারো কোনো ঝামেলা আছে কিনা? নিয়মটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? পারছেন সবাই? 15, জি 7,50,000। ওকে ফাইন। পরবর্তী প্রশ্নে আসি। এখানে উদ্দীপক দিয়ে 16, 17 দুইটা প্রশ্ন সলভ করতে হবে। উদ্দীপকে দেওয়া আছে কামাল একজন ব্যবসায়ী, তার বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে কত? 10 লক্ষ টাকা হচ্ছে বিক্রয়। পরিচালন ব্যয় দেওয়া আছে হচ্ছে 80,000 টাকা। তারপরে হচ্ছে অপরিচালন আয়ের পরিমাণ 50,000। আর তিনি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় এর উপর 25% লাভে পণ্য বিক্রয় করেন। তাহলে আমাদের লাভের হার কিসের উপর? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। সেক্ষেত্রে এইখানে আমরা যে কাজটা করব ভালো মতো বোঝেন। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার, তাহলে আপনি বিক্রিত পণ্যের ব্যয় এইটাকে ধরবেন হচ্ছে 100, কারণ বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার দেওয়া আছে, যার উপর লাভের হার তাকে ধরতে হবে 100। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আপনি লাভের পরিমাণ অর্থাৎ মোট লাভ, এটাকে কি করবেন? যোগ করবেন। লাভের পরিমাণ কত দেওয়া প্রশ্নে? 25%। তাহলে লাভের পরিমাণ লিখব হচ্ছে আমরা 25। বিক্রিত পণ্যের ব্যয় আর মোট লাভ এই দুইটাকে যোগ করলে আমরা পাবো আমাদের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য এর পরিমাণ কত হচ্ছে? 125। এবার যার মান দেওয়া আছে, যার টাকা দেওয়া আছে তার মান দ্বারা আপনি ভাগ করে দিবেন। দেখেন এখানে টাকা দেওয়া আছে কিসের? বিক্রয়ের টাকা দেওয়া আছে, বিক্রয়ের টাকা। তাহলে বিক্রয়ের মান কত? বিক্রয়ের মান হচ্ছে এই 125। তাহলে বিক্রয়ের টাকা দেওয়া আছে কত টাকা? বিক্রয়ের টাকা হচ্ছে 10 লক্ষ। বিক্রয়ের টাকা হচ্ছে 10 লক্ষ। এটাকে ভাগ করবেন বিক্রয়ের মান দ্বারা। বিক্রয়ের মান কত স্যার? এই যে 125। বিক্রয়ের মান 125 দ্বারা ভাগ কিসের পরিমাণ নির্ণয় করবেন আপনি? এই দেখেন আপনাকে মোট লাভ বের করতে বলা আছে। মোট লাভ যদি বের করতে চান আপনার কি লাগবে? এখানে বিক্রয় থেকে কাকে বাদ দিবেন? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আপনার এখানে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা লাগবে। সো বিক্রিত পণ্যের ব্যয় এর মান কত? এই যে 100। সো আপনি এটাকে 100 দ্বারা গুণ করবেন, তাহলে আপনার বিক্রিত পণ্যের ব্যয় এই মানটা আসবে। দেন বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ খুব সহজেই আপনি বের করে ফেলতে পারবেন। প্রশ্নে বিক্রয়ের মানটা যদি আমরা বসাই, বিক্রয়ের মান হচ্ছে 10 লক্ষ। বিক্রয়ের মান হচ্ছে 10 লক্ষ মাইনাস লাগবে বিক্রিত পণ্যের ব্যয়। আর এই বিক্রিত পণ্যের ব্যয়টা আপনারা এই জায়গা থেকে ক্যালকুলেশন করে খুঁজে বের করবেন। 10 লক্ষ ভাগ 125 ইন্টু কত? ইন্টু হচ্ছে 100। ক্যালকুলেশন যদি আমরা করি 25 দ্বারা কাটাকাটি করলে 4 25 100 আর 5 25 125।
5 দিয়ে যদি আমরা 10 লক্ষ রে কাটি তাহলে কত হবে টোটাল 2 লক্ষ। 5 দিয়ে 10 লক্ষ রে কাটলে হবে হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে আমরা এবারে 2 লক্ষকে 4 দিয়ে গুণ, 4 দুগুণে কত হয় 8 লক্ষ টাকা। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় এর মান হবে হচ্ছে 8 লক্ষ টাকা। দেখেন ক্যালকুলেশনটা বুঝছি কিনা। 8 লক্ষ টাকা বিক্রিত পণ্যের ব্যয়, 10 লক্ষকে 125 দ্বারা ভাগ, 100 দিয়ে গুণ, 8 লক্ষ টাকা বিক্রিত পণ্যের ব্যয়। এবার মোট লাভ বের করেন। 10 লক্ষ থেকে 8 লক্ষ বাদ দিলে মোট লাভের মান হবে 2 লক্ষ টাকা। মোট লাভের উত্তর হবে হচ্ছে 2 লক্ষ। 16তে মোট লাভের মান 2 লক্ষ, ফাইন। তারপর প্রশ্নে বলা আছে অপরিচালন আয়, এটা যদি 45,000 টাকা হয় তাহলে বিশদ আয় বিবরণীতে এটার প্রভাবটা কি হবে। অপরিচালন আয় কত হয়েছে স্যার 45,000। আচ্ছা অপরিচালন আয়ের ঝামেলা কি দেখি। অপরিচালন আয়, পরিচালন ব্যয় হলো 80,000। এই যে অপরিচালন আয়, দেখেন মনোযোগ দিয়ে একটু কালারটা চেঞ্জ করি তাহলে একটু ভিন্নভাবে বুঝতে শিখবো আমরা। এই যে অপরিচালন আয়, অপরিচালন আয় প্রশ্নে কত বলা আছে 50,000 টাকা বলা আছে। আর উদ্দীপকে বলতেছে এটা কত, এখানে প্রশ্নে 45,000। তার মানে উদ্দীপকে যা দেওয়া আছে তার চাইতে আমাদের প্রশ্নে অপরিচালন আয় বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে। অপরিচালন আয় ছিল এখানে 50 আর এখানে কত হয়েছে 45। তার মানে অপরিচালন আয়ের পরিমাণটা কি হয়েছে হ্রাস পাইছে। আর আয়ের পরিমাণ যদি স্যার হ্রাস পায় বা কমে যায়, আয় যদি হ্রাস পায়, আয় কমলে মুনাফার পরিমাণ কি হবে হ্রাস পাবে। আয়ের পরিমাণ হ্রাস, তাই নিট মুনাফার পরিমাণও কি হবে এখানে হ্রাস পাবে বা কমে যাবে। যেহেতু আমাদের অপরিচালন আয় হ্রাস পেয়েছে, মুনাফার পরিমাণও হ্রাস পাবে। আশা করি মনে রাখতে পারবো আমরা। কিন্তু যদি উল্টা কিছু একটা ঘটতো, যেমন পরিচালন ব্যয়, এই পরিচালন ব্যয় দেখেন স্যার যদি পরিচালন ব্যয় বৃদ্ধি পায়, পরিচালন ব্যয় যদি বৃদ্ধি পায় কোনো কারণে, পরিচালন ব্যয় যদি বৃদ্ধি পায় এর ফলাফল হবে পরিচালন ব্যয় বৃদ্ধি পেলে নিট লাভের পরিমাণ হচ্ছে হ্রাস পাবে। পরিচালন ব্যয় বৃদ্ধি পেলে নিট লাভ হ্রাস পাবে। কিন্তু অপরদিকে পরিচালন ব্যয় যদি হ্রাস পায়, পরিচালন ব্যয় হ্রাস পেলে নিট লাভের পরিমাণটা বৃদ্ধি পাবে। পরিচালন ব্যয় হ্রাস পেলে নিট লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। একটু মনে রাখবেন, চাইলে আপনি নোট করে রাখতে পারেন। অপরিচালন আয় থেকে প্রশ্ন আসছে, অপরিচালন আয় হ্রাস তাহলে নিট মুনাফার পরিমাণ হ্রাস। যদি এমন বলা হয় যে অপরিচালন আয় বৃদ্ধি, অপরিচালন আয় যদি বৃদ্ধি পায় তখন নিট লাভও কী হবে বৃদ্ধি পাবে। অপরিচালন আয় বৃদ্ধি পেলে নিট লাভের পরিমাণও স্যার বৃদ্ধি পাবে। তাহলে আয়ের সাথে সম্পর্কটা হচ্ছে আয় হ্রাস পেলে নিট লাভ হ্রাস পায়, আয় বৃদ্ধি পেলে নিট লাভ বৃদ্ধি পায়। কিন্তু এই যে ব্যয়ের সাথে সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। ব্যয় যদি বৃদ্ধি পায় নিট লাভ হ্রাস পাবে, আর ব্যয় হ্রাস পেলে নিট লাভের পরিমাণ বৃদ্ধি। আশা করি বুঝতে পারছি এই প্রশ্ন দুইটা। প্রশ্ন কোন বোর্ডে আসছে স্যার, সিলেট বোর্ড 2023-এ আসা প্রশ্ন। সিলেট বোর্ড এরকমের ঝামেলাপূর্ণ প্রশ্ন প্রায়ই করে থাকে। তো সিলেট বোর্ডের প্রশ্নগুলো যদি সলভ করে ফেলতে পারেন, বাকি ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এগুলো অপেক্ষাকৃত সহজ। তো আমরা কঠিন কঠিন জটিল বিষয়গুলোই শিখে ফেলতেছি, সহজগুলো আপনারা পড়ে ফেলতে পারবেন, কঠিন কিছু হবে না। আসেন পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18। কোনো পণ্যের মুনাফার হার কিসের উপর, বিক্রয় মূল্যের উপর 20%। বিক্রয় মূল্যের উপর 20%, সেই ক্ষেত্রে ওই পণ্যের ক্রয় মূল্য অথবা উৎপাদন ব্যয়ের উপর লাভের হার কত হবে। ক্রয় মূল্যের উপর লাভের হার, দ্যাট মিন্স ক্রয় হার এর পরিমাণ কত, এইটা বের করতে বলা আছে প্রশ্নে। প্রশ্নে লাভের হার দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর। আমরা জানি সবাই বিক্রয় মূল্যের উপর লাভের হার হচ্ছে কত 20%। তাহলে যদি আমরা ক্রয় মূল্যের উপর লাভের হার কত এইটা নির্ণয় করতে চাই, বিক্রয় মূল্যের উপর লাভের হার 20%, তাহলে ক্রয় হার যদি বের করতে চান আপনি যেটা করবেন 100 এর সাথে 20 গুণ করবেন, কিন্তু নিচে বিক্রয় হার থাকলে বিয়োগ করে দেখাইতে হয়। সো ক্যালকুলেশন করলে এর মানটা আসবে উপরে হচ্ছে 2000 আর নিচে হচ্ছে 80, কাটাকাটি করলে আপনি মান পাবেন হচ্ছে 25%। দ্যাট মিন্স বিক্রয় মূল্যের উপর লাভের হার যদি 20% হয়, ক্রয় মূল্যের উপর লাভের হার কত হয় 25%। এটা আমাদের অনেকেরই মুখস্থ, বাট অঙ্কটা কিভাবে হয় সেটা আমি করে দেখাইলাম। উত্তর হচ্ছে 25%, উত্তর 25%। আশা করি এই সূত্রটা সবার মোটামুটি জানা।
16.67%। যদি আপনার বিক্রয় মূল্যের উপর লাভের হার হয়, অর্থাৎ বিক্রয় হার হয়, তাহলে সেই ক্ষেত্রে ক্রয় হারের পরিমাণটা হয় হচ্ছে 20%। আবার বিক্রয় হার 20% হলে ক্রয় হারের পরিমাণ হয় হচ্ছে 25%। তারপরে বিক্রয় হার 25% হলে ক্রয় হারের পরিমাণ হয় হচ্ছে 33.33%। তারপরে এই 33.33%-এর পরে হচ্ছে 50%, তারপরে গিয়ে হচ্ছে 100%। এই 100% এটা হচ্ছে কি ক্রয় হার। ক্রয়ের হারটা হচ্ছে বৃদ্ধি পাবে আর বিক্রয় হারটা হচ্ছে হ্রাস পাবে। বিক্রয় হার হচ্ছে বাম দিক থেকে শুরু, আর ক্রয় হারটা হচ্ছে জাস্ট এর ইমিডিয়েট পরেরটাই। বিক্রয় হার 16.67 হইলে ক্রয় হার কত 20, বিক্রয় হার 20 হইলে ক্রয় হার কত 25, বিক্রয় হার 25 হলে ক্রয় হার কত 33.33। এই ফরম্যাটে জাস্ট মনে রাখলেই হয় এবং ম্যাক্সিমাম প্রশ্ন এই ছকটা থেকেই আসে। সো এইটুকু আশা করি আপনাদের এতদিনে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে আপনারা শিখে নেওয়ার কথা। এটা যদি মনে রাখতে পারেন, আশা করি হারের অঙ্ক আসলে পরীক্ষাতে ভুল হবে না কারো। আসেন পরবর্তী প্রশ্ন দেখি, কোয়েশ্চেন নাম্বার 19 নাম্বার প্রশ্নে মণিহারি ক্রয়, তারপর হচ্ছে প্রারম্ভিক মণিহারি এবং সমাপনী মণিহারি দেওয়া। তাহলে আমরা যেটা করতে পারি, প্রারম্ভিক মণিহারি 1000, এর সাথে আমরা ক্রয়ের পরিমাণটাকে যোগ করি। ক্রয়ের পরিমাণ হচ্ছে 1000, যোগ করি তাহলে কত হয় 6000 টাকা। এখান থেকে আমাদের সমাপনীটাকে আমরা বাদ দিই, সমাপনী 3000 বাদ দিলে আমরা পেয়ে যাব আমাদের ব্যবহৃত মণিহারি এর পরিমাণ। ব্যবহৃত মণিহারি যতটুকু আপনি ব্যবহার করছেন, যে সমাপনীটা বাদ দিলেই ব্যবহৃত মণিহারির পরিমাণ হবে হচ্ছে 3000 টাকা। ব্যবহৃত মণিহারির পরিমাণ 3000 টাকা। বুঝতে পারছেন কি না? প্রারম্ভিক মজুদ আর ক্রয়কে যোগ আর সমাপনীকে বিয়োগ, ঝামেলা শেষ। পরবর্তী প্রশ্নে যাই, কোয়েশ্চেন নাম্বার 20। এই যে করের প্রশ্ন, একজন বলছিলেন স্যার করের অঙ্ক পারি না, করের অঙ্কে ঝামেলা আছে, করের অঙ্ক চলে আসছে 20 নাম্বার প্রশ্নে। কর পূর্ব লাভের উপর 10% হারে কর প্রদান করা হয়, তাহলে কর প্রদানের পরবর্তী নিট লাভের পরিমাণ কত 9000 টাকা। তো আপনাকে প্রশ্নে মান বের করতে বলছে কিসের মান বের করতে বলছে, করের পরিমাণ কত হবে এইটা। যখনই করের কোনো অঙ্ক আসবে তখন আপনি যে ফরম্যাটটা ফলো করবেন সেটা হচ্ছে এই, আপনি ধরে নেবেন কর পূর্ব মুনাফা, অর্থাৎ কর প্রদানের আগের মুনাফা। কর পূর্ব মুনাফাকে ধরবেন হচ্ছে 100 টাকা। কিসের উপরে কর অত চিন্তা করার দরকার নাই, কর পূর্ব মুনাফা সবসময় 100। ক্রয় হার বিক্রয় হারের অঙ্কে ক্রয় মূল্যের উপর লাভের হার ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্যের উপর লাভের হার বিক্রয় মূল্য 100, কিন্তু করের অঙ্কে সবসময় কর পূর্ব মুনাফা হবে 100। এখান থেকে আপনি প্রদত্ত কর এইটাকে বাদ দিবেন। দেখেন প্রদত্ত কর পার্সেন্টেজ অঙ্কে বলা আছে, কর প্রদান করা হয় কত 10%, তাহলে আপনার করের পরিমাণ কত টাকা 10 টাকা। এইটা আপনি বিয়োগ করবেন, তাহলে কর পূর্ব থেকে করের পরিমাণকে যদি আপনি বাদ দেন তাহলেই আপনি পেয়ে যাবেন কর পরবর্তী নেট মুনাফা বা নিট লাভ। কর পরবর্তী নিট লাভ মান কত হয়, মান হচ্ছে 90 টাকা। তাহলে কর পরবর্তী এর মান হচ্ছে 90, আর এর টাকার পরিমাণ কত, এই যে কর প্রদানের পরবর্তী নিট লাভ টাকার পরিমাণ কত 9000। তাহলে এই 90 সমান কত 9000 টাকা। যার টাকা দেওয়া আছে তার মান বের করে ফেললাম। করের অঙ্কে সবসময় কর পূর্ব মুনাফাকে ধরতে হবে কত 100, কর পূর্ব হবে 100। করের পরিমাণ তো প্রশ্ন দেওয়াই থাকবে, কর বাদ দিলে কি আসবে কর পরবর্তী। এবার যেটার মান সেটার টাকা জাস্ট ভাগ করে দিবেন। তাহলে আপনার ক্যালকুলেশন হচ্ছে 9000কে কত দিয়ে ভাগ 90 দিয়ে ভাগ, আর নিয়ম হচ্ছে যা বের করতে বলবে সেটা দ্বারা গুণ। কর পূর্ব যদি বের করতে বলে কর দেওয়ার আগের মুনাফা 100 দিয়ে গুণ। করের পরিমাণ বের করতে বলছে করের পরিমাণ, তাহলে কত দিয়ে গুণ 10 দিয়ে গুণ। করের পরিমাণ বের করবেন 10 দিয়ে গুণ করেন, ইন্টু হচ্ছে 10। এবার ক্যালকুলেশন করেন, 90 এর 1 শূন্য, 10 এর 1 শূন্য কেটে দেই, তাহলে 9 দিয়ে 9000কে কাটলে কত থাকবে স্যার 1000 টাকা। তাহলে আপনার করের পরিমাণ হচ্ছে কত 1000 টাকা। এটা কিসের পরিমাণ বের করলাম, করের পরিমাণ। করের পরিমাণ হচ্ছে কত 9000। যদি প্রশ্নে এইটা বের করতে বলা হয় যে কর পূর্ব মুনাফা এইটার পরিমাণ,
কর পূর্ব মুনাফা বের করতে হলে জাস্ট আগের নিয়মেই আমরা করব ৯,০০০কে ৯০ দ্বারা ভাগ, ৯,০০০কে ৯০ দ্বারা ভাগ, এটা সব জায়গাতে কমন। কর পূর্ব যদি বের করতে চান, কর পূর্ব হলে ১০০ দ্বারা গুণ করবেন, কর পূর্ব হলে ১০০ দ্বারা গুণ। তাহলে এবার যদি আপনি ক্যালকুলেশন করেন ৯০-এর ১-০, এখান থেকে আমরা ১-০ কাটলাম, ৯ দিয়ে ৯ সরে কাটলে কত হচ্ছে আমাদের ১০০। তাহলে ১০০ আর ১০০ গুণ দিলে কত হয় ১০,০০০ টাকা। তাহলে ১০,০০০ টাকা উত্তর হবে কি কর পূর্ব মুনাফা। আর ১,০০০ টাকা উত্তর হবে কিসের? ১,০০০ টাকা উত্তর হবে হচ্ছে প্রদত্ত কর এর। করের পরিমাণ ১,০০০, কর পূর্ব হচ্ছে ১০,০০০। দেখেন বুঝতে পারছেন কি না? কর পূর্ব মুনাফাকে সবসময় ধরবেন ১০০, কর পূর্বকে ধরবেন ১০০, করের পরিমাণটা বাদ যাবে, তাহলে আসবে কর পরবর্তী নিটলাভ। কর পরবর্তী নিটলাভের মানটাই ম্যাক্সিমাম প্রশ্নে দেওয়া থাকে, কর পরবর্তী নিটলাভের মান প্রশ্নে দেওয়া থাকে। তাহলে কর পরবর্তীর যে টাকা, কর পরবর্তীর মান দ্বারা ভাগ, যা নির্ণয় করতে হবে সেটা দ্বারা গুণ করলেই অঙ্ক মিলে যাবে। ক্লিয়ার কিনা সবার কাছে? করের অঙ্ক আর আশা করি ঝামেলা হওয়ার কথা না। আর আমাকে বলেন ক্লিয়ার হইতে পারছেন কি না? বুঝতে কোনো সমস্যা আশা করি হওয়ার কথা না। আসেন পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার ২১, এখানে জিজ্ঞাসা করা হচ্ছে অবলোপনযোগ্য খরচাবলী। অবলোপন করা হয় প্রারম্ভিক খরচ এবং অবলেখকের কমিশন। সাধারণ খরচ অবলোপন হয় না। তাহলে ২ এবং ৩ হচ্ছে উত্তর। ২ এবং ৩ গ নাম্বার অপশনে দেওয়া আছে। এইগুলাকে একাধিক বছরের মধ্যে অবলোপন করা হয়। কোন একটা খরচের টাকা আপনি অগ্রিম দিছেন, সেখান থেকে আপনার সম্পত্তি, এই প্রারম্ভিক খরচ আর অবলেখকের কমিশন, এগুলো কিন্তু স্যার অলিক সম্পত্তির উদাহরণ। আর এই অলিক সম্পত্তিগুলোকে কি করা হয়? একাধিক বছরের মধ্যে অবলোপন করা হয়, একাধিক বছরের মধ্যে অবলোপন করা হয়। ফাতেমা ইব্রাহিম লিখছেন হচ্ছে না স্যার। স্যার কোনটা বুঝেন নাই? ফাতেমা ইব্রাহিম আমাকে একটু কষ্ট করে বলবেন কি বুঝতে পারেন নাই? হিমালয় রয় লিখছেন জি স্যার। জি স্যার মানে কি আগের প্রশ্নটা বুঝতে পারছেন? ফাতেমা ইয়াসমিন একটু জানবেন, একটু আমাকে বলবেন কোন জায়গাটা বুঝেন নাই। একজনকেও না বুঝে ক্লাস থেকে যেতে চাই না। ফাতেমা ইয়াসমিন, ফাতেমা ইব্রাহিম, জি আমাকে জানান কি বুঝেন নাই আপনি, ক্লিয়ার করে বলেন। ওকে, আমরা ২১ নাম্বার পড়লাম। অবলোপন করব কাকে আমরা? প্রাথমিক খরচ আর অবলেখকের কমিশন। ওকে, তারপরে চলে আসি পরবর্তী প্রশ্ন দেখি। নাম্বার ২২, রক্ষিত আয় বিবরণী, এটার উদ্দেশ্য। রক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী। স্যার বুঝছেন? ওকে, কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ বুঝে ফেলার জন্য। আচ্ছা আসেন পরবর্তী প্রশ্ন। রক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, এটা তৈরি করার উদ্দেশ্য কি? এটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ বন্টন করা। লভ্যাংশ বন্টন, এটা হচ্ছে উদ্দেশ্য সংরক্ষিত আয় বিবরণী তৈরি করার। তারপর নাম্বার ২৩, কোনটা সম্পদ? সম্পদ হবে কোনটা? সম্পদ হবে হচ্ছে এখান থেকে অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় হচ্ছে সম্পদ। অন্যদিকে অনুপার্জিত আয়, প্রদেয় হিসাব আর হচ্ছে বকেয়া ব্যয়, এই সবগুলা হচ্ছে স্যার চলতি দায়। এই সবগুলো হবে হচ্ছে চলতি দায়। নামগুলো মনে রাখেন। প্রশ্নের মধ্যে অনুপার্জিত আয় এইটা কি? এই প্রশ্নটা কিন্তু প্রায়ই পরীক্ষাতে আসে, অনুপার্জিত আয়। তারপর আসি পরবর্তী প্রশ্ন আমাদের নিচের কোনটা অস্পর্শনীয় সম্পদ? অস্পর্শনীয় সম্পদ, অস্পর্শনীয় সম্পত্তি উদাহরণ বলা যেতে পারে হচ্ছে সুনাম, তারপরে বলা যেতে পারে হচ্ছে প্যাটেন্ট। সুনাম, তারপরে হচ্ছে প্যাটেন্ট, তারপরে বলা যেতে পারে হচ্ছে কপিরাইট। কপিরাইট মানে হচ্ছে আপনার বই বা গ্রন্থ সত্য। গ্রন্থ সত্য, যে আপনার বই শুধুমাত্র আপনিই ছাপাইতে পারবেন, অন্য কেউ ছাপাইতে পারবেন, এটাকে কপিরাইট বলা হয়, গ্রন্থ সত্য। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে ট্রেডমার্ক। ট্রেডমার্ক এইটা আমাদের একটা অস্পর্শনীয় সম্পদ। ট্রেডমার্কের পরে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের ট্রেড নেম। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে ব্র্যান্ড নেম। আমরা বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কিনে থাকি, সেই ব্র্যান্ড নেম, ব্র্যান্ডের নাম। ব্র্যান্ডের নাম এটাও একটা অস্পর্শনীয় সম্পত্তি, ব্র্যান্ডের নাম। তারপরে আমরা ফ্র্যাঞ্চাইজ, এইটাকে অস্পর্শনীয় সম্পত্তি বলে থাকি। তারপরে আমাদের আরও হচ্ছে লাইসেন্স, ফ্র্যাঞ্চাইজ, তারপরে হচ্ছে লাইসেন্স। এই সম্পত্তিগুলোকে বলা হয় স্যার
অস্পর্শনীয় সম্পত্তি, যেগুলো ধরা যায় না বা ছোঁয়া যায় না, বাট এগুলোর বাজার মূল্য আছে, সেগুলোকে বলা হবে অস্পর্শনীয় সম্পত্তি। আর অস্পর্শনীয় সম্পত্তির ব্যয় বন্টন করার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি সেটার নাম হচ্ছে অবলোপন। অবলোপন মনে রাখেন, অস্পর্শনীয় সম্পত্তির উপর আমরা অবলোপন ধার্য করি। আর স্থায়ী সম্পত্তি যেমন যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, এগুলোর উপরে আমরা অবচয় ধার্য করি। তাহলে স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়, অস্পর্শনীয় সম্পত্তির উপর অবলোপন ধার্য করা হয়। ক্লিয়ার আশা করি। এবং অস্পর্শনীয় সম্পত্তির এই নামগুলো একটু মনে রাখবেন। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন নাম্বার 25, কোনটি কাল্পনিক সম্পদ? কাল্পনিক সম্পদ এটা দ্বারা হচ্ছে কাল্পনিক সম্পদ। কাল্পনিক সম্পদ হচ্ছে কোনটা? কাল্পনিক সম্পদ এটা দ্বারা হচ্ছে অলীক সম্পদকে নির্দেশ করবে। কাল্পনিক সম্পত্তি এটা দ্বারা এর অন্য নাম হচ্ছে অলীক সম্পত্তি। কাল্পনিক সম্পত্তি এর অন্য নাম হবে হচ্ছে স্যার অলীক সম্পত্তি। অলীক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি। অলীক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি প্রায় আসে পরীক্ষাতে, বিভিন্ন বোর্ড পরীক্ষাতে। গতকালকেও আমরা দেখছি যে আমাদের অ্যাকাউন্টিং ওয়ার্কশপের ক্লাসে ম্যাক্সিমাম জায়গাতেই বোর্ডেই এই কাল্পনিক সম্পত্তি বা অলীক সম্পত্তি প্রশ্ন আসছে। কোনটা? অ্যান্সার হবে হচ্ছে শেয়ার অবহার। শেয়ার অবহার এটাকে অলীক সম্পত্তি বলা হয়। শেয়ার অবহার, তারপর হচ্ছে আপনার অবলেখকের কমিশন, এগুলাকে বলা হয় হচ্ছে অলীক সম্পত্তি। প্রাথমিক খরচ, এখান থেকে এই প্রাথমিক খরচ এই নামটা খুব ইম্পর্টেন্ট, প্রায় আসে পরীক্ষাতে। প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ কি স্যার? প্রাথমিক খরচ হচ্ছে অলীক সম্পত্তি, মনে রাখেন। আর অলীক সম্পত্তির না আছে বাস্তবে কোনো অস্তিত্ব, না আছে কোনো বাজার মূল্য। এর বৈশিষ্ট্য হচ্ছে এর কোনো বাজার মূল্য নেই, এর কোনো বাস্তব অস্তিত্বও নেই, তাই এটাকে বলা হয় হচ্ছে অলীক সম্পত্তি। অলীক মানে অবাস্তব সম্পত্তি বলা হয় এটাকে। নাম্বার 26, বিলম্বিত বিজ্ঞাপন। একাধিক বছরের জন্য যদি আমরা বিজ্ঞাপন খরচ অগ্রিম প্রদান করে থাকি সেটাকে আমরা অগ্রিম বিজ্ঞাপন বা বিলম্বিত বিজ্ঞাপন বলি। আর এই বিলম্বিত বিজ্ঞাপন এটা হচ্ছে আমাদের অলীক সম্পত্তি বা কাল্পনিক সম্পত্তি। অলীক, কাল্পনিক বা ভুয়া সম্পত্তি। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, শেয়ার অবহার, শেয়ার অবলেখকের কমিশন, তারপর হচ্ছে বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ, ব্যবসায় স্থানান্তরের ব্যয়, এগুলাকে আমরা অলীক সম্পত্তি হিসেবে বিবেচনা করে থাকি। তারপরে আসি পরবর্তী প্রশ্ন নাম্বার 27, অদাবিকৃত লভ্যাংশ। বাজার অন্য নাম নির্দাবী লভ্যাংশ বলা হয়। নির্দাবী লভ্যাংশ, অদাবিকৃত লভ্যাংশ বা দাবিহীন বা দায়হীন লভ্যাংশ। দাবিহীন বা দায়হীন লভ্যাংশ এইটা। তারপর হচ্ছে কর্মচারীদের জন্য যে পেনশন তহবিল, কর্মচারীদের জন্য যে কল্যাণ তহবিল, এই সবগুলো কোন ধরনের দায়? এই সবগুলোকে আমরা কোথায় লিখব? এই সবগুলোকে লিখব হচ্ছে চলতি দায় এর অন্তর্ভুক্ত হিসেবে। চলতি দায়, ভালো মতো নামগুলো মনে রাখেন। এবং এই নামগুলো ব্যাংক চার্জ, কাল্পনিক সম্পদ, ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ যদি শেয়ার ইস্যুর জন্য করা হয়, শেয়ার ইস্যুর জন্য, শেয়ার ইস্যু করার জন্য, শেয়ার ইস্যু করার খরচ, খেয়াল করেন, শেয়ার ইস্যু করার খরচ। শেয়ার ইস্যু করার জন্য আপনার কি কি খরচ লাগতেছে? শেয়ার যদি আপনি ইস্যু করেন তখন আপনি হচ্ছে অবলেখককে কি প্রদান করেন? অবলেখককে প্রদান করেন হচ্ছে কমিশন। অবলেখকের কমিশন বা যেটাকে আপনি দস্তুরি এই নামে অভিহিত করেন। তাহলে শেয়ার বিক্রয়ের জন্য লাগে অবলেখকের কমিশন, শেয়ার বিক্রয়ের জন্য লাগে হচ্ছে ব্যাংকের চার্জ। শেয়ার বিক্রয়ের জন্য এই দুইটা খরচ লাগে। এই দুইটা হচ্ছে শেয়ার ইস্যু করার খরচ বা শেয়ার ইস্যু করার খরচকে আমরা উত্তরণ ব্যয় এই নামেও কিন্তু অভিহিত করি। আপনাদের ফিনান্সে আশা করি পড়ানোর কথা, মূলধন ব্যয় চ্যাপ্টারে, ফিনান্সের মূলধন ব্যয় চ্যাপ্টারে শেয়ার ইস্যু করার খরচ পড়ানো হয়েছে। উত্তরণ ব্যয়, ফ্লোটেশন কস্ট। উত্তরণ ব্যয় ইংরেজি নাম হচ্ছে যার ফ্লোটেশন কস্ট, FLOATATION, ফ্লোটেশন কস্ট। আর এই ফ্লোটেশন কস্ট বা উত্তরণ ব্যয় এইগুলা হচ্ছে এই অবলেখকের কমিশন, ব্যাংকের চার্জ। আর এই শেয়ার ইস্যু করার যে খরচ, এটাকে অলীক সম্পত্তি হিসেবে বিবেচনা করতে হবে। তাই মনে রাখবেন শেয়ার ইস্যু করার খরচ এটাও স্যার অলীক সম্পত্তি।
একজন প্রশ্ন করছেন দাবিহীন লভ্যাংশ মানে কি, বা দায়হীন লভ্যাংশের মানে কি। দাবিহীন লভ্যাংশ বা দায়হীন লভ্যাংশের বিষয়টা হচ্ছে এই, যৌথ মূলধনী কোম্পানি প্রত্যেক বছরই তার লাভের একটা অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করে, কি আকারে? লভ্যাংশ আকারে। কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেয়। এই লভ্যাংশ কোম্পানি কিন্তু প্রত্যেকের বাসায় গিয়ে পৌঁছায় দিয়ে আসে না। লভ্যাংশটা কি করা হয়? লভ্যাংশটা শেয়ার হোল্ডাররা দাবি পেশ করে যে আমার কাছে আপনার কোম্পানির 10টা শেয়ার আছে, প্রত্যেকটা শেয়ারে যদি 100 টাকা করে হয়, 10টা শেয়ারে আমি আপনার কাছে 1000 টাকার লভ্যাংশের দাবিদার। যখন কোম্পানির কাছে শেয়ার হোল্ডাররা দাবিটা পেশ করে, কোম্পানি সেই টাকাটা কি করে? লভ্যাংশ হিসেবে তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। তো যে সকল শেয়ার হোল্ডাররা এখনও ওই লভ্যাংশটা দাবি করে নাই, শেয়ার হোল্ডার এখনও বলে নাই যে আমি আপনার কাছে এত টাকা লভ্যাংশ পাই, শেয়ার হোল্ডার এখনও দাবি করে নাই, তাহলে শেয়ার হোল্ডার যখনই দাবি করবে তখনই কোম্পানি এই লভ্যাংশটা দিতে বাধ্য। যেহেতু এটা সে কোম্পানি দিতে বাধ্য, তাই এটাকে কি হিসেবে বিবেচনা করা হবে? দায় হিসেবে বিবেচনা করা হবে। তো এটা চলতি দায় হচ্ছে কেন? চলতি দায় এই কারণে, কারণ যেই বছরই লভ্যাংশ ঘোষণা করা হয় সাধারণত সেই বছরের মধ্যেই শেয়ার হোল্ডাররা কি করে? লভ্যাংশ দাবি করে। হয়তোবা কোনো একজন বা দুইজন বা তিনজন অলস টাইপের শেয়ার হোল্ডার তারা এই বছরে দাবি করে নাই, তারা কিন্তু পরবর্তী বছরে ঠিকই দাবি করবে। কারণ আপনি যদি কোথাও থেকে টাকা পান, আপনি যা চাইলেই আপনাকে টাকা দিবে, শেয়ার হোল্ডার চাইলেই কোম্পানি টাকা দিবে। তাহলে এই টাকা না নিয়ে কেউ কি বসে থাকবে? তার মানে শেয়ার হোল্ডাররা এই বছর বা তার পরবর্তী বছরের মধ্যেই এই অদাবিকৃত লভ্যাংশ দাবি করবে। এই অদাবিকৃত লভ্যাংশ কোম্পানি প্রদান করতে বাধ্য। তাই এটাকে আমরা কি করব? চলতি দায় এর অন্তর্ভুক্ত বলে বিবেচনা করব। অদাবিকৃত লভ্যাংশ, অদাবিকৃত লভ্যাংশ এটা কোথায় কোথায় লিখতে হয় মনে রাখেন। অদাবিকৃত লভ্যাংশ সর্বপ্রথম লিখতে হয় হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীতে। সংরক্ষিত আয় বিবরণী এই অংশের মধ্যে লিখতে হবে। সংরক্ষিত আয় বিবরণীতে আপনার প্রশ্নে নিট লাভ এর সাথে এই অদাবিকৃত লভ্যাংশকে আপনি যোগ করে দেখাবেন। নিট লাভের সাথে যোগ হয় অদাবিকৃত লভ্যাংশ। আর অদাবিকৃত লভ্যাংশ আর দেখাতে হয় কোথায়? আর্থিক অবস্থার বিবরণীতে। আর্থিক অবস্থার বিবরণীতে এইটাকে আপনি কোথায় কী হিসেবে দেখাবেন? দায় হিসেবে দেখাবেন। আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় সেকশনে দেখানো হবে। তাহলে এই বিষয়টা একটু ভালো মতো মনে রাখবেন। ওকে। আর যদি দাবিহীন লভ্যাংশের কোনো অবলোপন হয়, ফাইন, সুন্দর কথা, দাবিহীন লভ্যাংশের অবলোপন কি করবেন? এই যে অদাবিকৃত লভ্যাংশ কোথায় লিখছেন? সংরক্ষিত আয় বিবরণীতে। তাহলে এখান থেকে আপনি কি করবেন? মাইনাস অবলোপন, যতটুকু অংশ অবলোপন হবে এই অবলোপনটা আপনি এখান থেকে বাদ দিয়ে দেবেন। যতটুকু অংশের অবলোপন এটা বাদ দিবেন। এবং এই আর্থিক অবস্থার বিবরণী অংশে এখানেও আপনি এই অবলোপনের অংশটা কি করবেন? বিয়োগ করে দেখাবেন বা বাদ দিয়ে দেখাবেন। তাহলে আপনার প্রশ্নে অদাবিকৃত লভ্যাংশ যদি রেওয়া মিলে দেওয়া থাকে, অদাবিকৃত লভ্যাংশ যদি আপনার রেওয়া মিলের মধ্যে বলে দেওয়া থাকে, স্যার অদাবিকৃত লভ্যাংশ রেওয়া মিলে দেওয়া থাকলে সরাসরি যাবে কোথায়? রেওয়া মিলের আইটেম এক জায়গাতে যায়, আর্থিক অবস্থার বিবরণীতে। কি হিসেবে যাবে? শুধুমাত্র চলতি দায় হিসেবে যাবে। আর সমন্বয়ের মধ্যে বলে দেওয়া থাকবে, সমন্বয় অংশের মধ্যে বলা হতে পারে যে এই অদাবিকৃত লভ্যাংশ কি করো? অবলোপন করো, যে 3 ভাগের 1 ভাগ অংশ অবলোপন করো। অবলোপনের কথা বলা হলে তখন সংরক্ষিত আয় বিবরণীতে এই অদাবিকৃত লভ্যাংশ থেকে আমরা অবলোপনের টাকা বাদ দিব এবং আর্থিক অবস্থার বিবরণীতে এই চলতি দায় অদাবিকৃত লভ্যাংশ থেকে অবলোপনের টাকা বাদ দিব। আশা করি বুঝতে পারছি। তাহলে অদাবিকৃত লভ্যাংশ, পেনশন তহবিল, কল্যাণ তহবিল সবগুলো লিখবো হচ্ছে আমরা চলতি দায়ের পাশে। অদাবিকৃত লভ্যাংশের অবলোপন থাকলে সংরক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। ক্লিয়ার? আশা করি এটা যদি ক্লিয়ার থাকেন, সংরক্ষিত আয় বিবরণী যখন করব আমরা আগামী ক্লাসে খুব সহজেই আপনারা কোশ্চেনগুলো সলভ করতে পারবেন। ওকে, আসেন পরবর্তী কোশ্চেন দেখি, নাম্বার 28। 28-এ বলা আছে কোনটি? মালিকানা সত্ত্বের অংশ নয়। মালিকানা সত্ত্বের অংশ নয় যেটা স্যার, সেটা হবে ঋণপত্র। ঋণপত্রকে আমরা বলবো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়। মালিকানা সত্ত্বের অংশ নয় হচ্ছে ঋণপত্র, দীর্ঘমেয়াদী দায়।
পরবর্তী কোশ্চান নাম্বার 29, লভ্যাংশ সমতাকরণ তহবিল। লভ্যাংশ সমতাকরণ তহবিল এর উদ্দেশ্য, লভ্যাংশ সমতাকরণ তহবিলটা হচ্ছে যদি কোনো বছরে আপনার অতিরিক্ত পরিমাণ লাভ হয় তখন আপনি একটা তহবিল সৃষ্টি করেন, যাতে যেই বছরে লাভ কম হবে সেই বছরে যেন আপনি সামঞ্জস্য হারে প্রত্যেক বছরে সামঞ্জস্য মানে হচ্ছে একই, সেম টু সেম, একই হারে লভ্যাংশ প্রদানের জন্য যেই বছরে আপনার লাভ হয় নাই সেই বছরে এই লভ্যাংশ সমতাকরণ তহবিল থেকে টাকা দিয়ে আপনি এই লভ্যাংশের হারটা কী রাখবেন, যাতে প্রত্যেক বছরে সমান থাকে সেই চেষ্টাটা আপনি করবেন। তাইলে প্রত্যেক বছরে সমান পরিমাণ বা সামঞ্জস্য হারে বা একই হারে লাভ দেওয়ার জন্য আমরা যেটা বানাবো সেটার নাম কি, লভ্যাংশ সমতাকরণ তহবিল। লভ্যাংশ সমতাকরণ তহবিল। ওকে জি, আসেন পরবর্তী প্রশ্ন দেখি, সর্বশেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30। দেখেন 30 নম্বর প্রশ্নে বলে দেওয়া আছে যে রেওয়া মিলের ডেবিট দিকে প্রাপ্য হিসাবের পরিমাণ 2,50,000 টাকা, আর রেওয়া মিলের ক্রেডিট পাশে, রেওয়া মিলে কিসের, রেওয়া মিলের কথা বলে দেওয়া আছে। তাহলে রেওয়া মিলের ক্রেডিট পাশে অনাদায়ী পাওনা সঞ্চিতি, রেওয়া মিলের ক্রেডিট পাশে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে পুরাতন, রেওয়া মিলের ক্রেডিট পাশে থাকলে সেটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকা। ওকে, তারপর সমন্বয়ে বলা আছে, সমন্বয়ে বলা থাকা মানে হচ্ছে নতুন, নতুন কি কি দেওয়া আছে, প্রাপ্য হিসাবের 10,000 টাকা আদায়যোগ্য নয়, তার মানে এইটা হচ্ছে আমাদের নতুন অনাদায়ী পাওনা। তাহলে আমরা নতুন অনাদায়ী পাওনা হিসাবে লিখব কত টাকা, প্রাপ্য হিসাবের মধ্যে আদায়যোগ্য নয় যেটা, অর্থাৎ 10,000 টাকা। আর বলা আছে প্রশ্নে অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,000 টাকা দ্বারা বৃদ্ধি করো, অর্থাৎ সমন্বয়ে যেটা বলা আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি এইটা হবে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এইটা 2,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। কার সাথে বৃদ্ধি করব, পুরাতন আগে যে সঞ্চিতি রাখা আছে, দেখেন স্যার এই যে পুরাতন সঞ্চিতি রাখা আছে কত, 5,000 টাকা, নতুন রাখতে বলছে কত, আর 2,000 টাকা বৃদ্ধি করতে বলছে। তাহলে পুরাতনটার সাথে আরও 2,000 টাকা বৃদ্ধি করলে আপনার হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। প্রশ্নে আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব কত টাকা লিখতে হবে। দেখেন আর্থিক অবস্থার বিবরণী অংশের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই প্রাপ্য হিসাব, যেটা আমাদের রেওয়া মিলে দেওয়া আছে কত, 2,50,000, এখান থেকে আমরা কোথায়, আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে বাদ দিব হচ্ছে আমরা নতুন অনাদায়ী পাওনা, যেটা আমাদের বলা আছে কোথায়, সমন্বয় অংশে। এই যে প্রাপ্য হিসাবের 10,000 টাকা আদায়যোগ্য নয়, এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা 10,000, এই টাকাটাকে আপনি প্রথমে বিয়োগ করবেন, বিয়োগফল আসে হচ্ছে 2,40,000, আর এই 2,40,000 থেকে আপনি বাদ দিবেন এবার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই জায়গাটাতে অনেকেই ভুল করতে পারে পরীক্ষার হলে, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এর পরিমাণ 2,000 লিখবেন না 5,000 লিখবেন না দুইটাকে যোগ করে লিখবেন, দুইটাকে যোগ করে, এই যে বৃদ্ধি করতে বলা আছে তাই পুরাতন ছিল 5,000 আর 2,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে বলা আছে, দুইটাকে আপনি বৃদ্ধি করলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে 7,000 টাকা। আশা করি ক্লিয়ার। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 7,000 টাকা, এইটা বিয়োগ করলে প্রাপ্য হিসাবের পরিমাণ দেখানো হবে কত, 2,33,000 টাকায়। আর এই 2,33,000 টাকাই হচ্ছে কোশ্চেনের উত্তর, ঘ নাম্বার অপশন। আশা করি ক্লিয়ার সবার কাছে। ঘ নাম্বার অপশন 2,33,000 টাকা। উত্তর দিচ্ছেন কে, উত্তর দিচ্ছেন হচ্ছে নিশি বণিক। জি, থ্যাংক ইউ আপনাকে। আর কেউ উত্তর দিবেন, বুঝতে পারছেন কিনা, সবার আগের কথা হচ্ছে এটা বুঝতে পারছি কিনা, কারণ এই টাইপের সমন্বয় খুব বেশি সাধারণত আসে না পরীক্ষাতে, এই টাইপের সমন্বয় খুব বেশি আসে না, বাট যদি আসে পরীক্ষার হলে কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যেতে পারে। তো এই এমসিকিউ অংশের মধ্যে ক্লিয়ার হয়ে থাকেন, যাতে আমরা যখন সৃজনশীল প্রশ্ন সমাধান করব তখন যাতে এই টাইপের সমন্বয়ে কোনো ঘাপলা আমাদের না বাজে।
তাহলে মনে রাখবো স্যার, যখনই আমাদের বৃদ্ধির কথা বলা হবে পুরাতন অ্যামাউন্টের সাথে যেটা বৃদ্ধি সেটাকে আমরা যোগ করে দেখাবো। আরেকটা প্রশ্ন করতে পারি যে স্যার তাহলে আমরা আয় বিবরণী অংশে কিভাবে লিখব। দেখেন ভালো মতো, আয় বিবরণী অংশে আমরা যে কাজটা করব খুব মনোযোগ দিয়ে বুঝে রাখেন। আয় বিবরণী অংশে আমরা লিখব হচ্ছে আমাদের নতুন অনাদায়ী পাওনা। আয় বিবরণী অংশের মধ্যে আপনি নতুন অনাদায়ী পাওনা লিখবেন হচ্ছে 10,000, তার সাথে যোগ করবেন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা আমরা একটু আগেই বের করে দেখাইছি, আমরা যোগ করে যেটা বের করছিলাম। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এর পরিমাণ 7,000 টাকা। এই দুটাকে যোগ করলে কত আসে? 17,000। এবার এখান থেকে আমরা আয় বিবরণী অংশে বাদ দিব পুরাতন অনাদায়ী দেনা সঞ্চিতি। পুরাতন অনাদায়ী দেনা সঞ্চিতি যেটা রেওয়া মিলের মধ্যে দেওয়া আছে। পুরাতন অনাদায়ী দেনা সঞ্চিতি, এই দেখেন টাকা 5,000 টাকা যেটা রেওয়া মিলে দেওয়া ছিল, রেওয়া মিলের ক্রেডিট পাশে। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000, এটা বিয়োগ করে আমরা আয় বিবরণী অংশে টাকা দেখাবো হচ্ছে 12,000। আয় বিবরণী অংশে হবে হচ্ছে 12,000 টাকা। আর আপনার আর্থিক অবস্থার বিবরণী অংশের মধ্যে প্রাপ্য হিসাবের ক্যালকুলেশনটা হবে এই 2,33,000 টাকা। এবার দেখেন স্যার ভালো মতো বুঝতে পারছেন কিনা। এই প্রশ্নটা আলোচনা শেষ করে আমরা ক্লাস শেষ করতে চাই, তবে সবাই খুব ভালো মতো দেখেন এতটুকু আপনাদের সবার কাছে ক্লিয়ার কিনা। জিনিসি বণিক ফাতেমা ইব্রাহিম, জি উত্তর দেখলাম আপনাদের, জি 12,000 টাকা। ফাইন, এই যে এই বিষয়টা আয় বিবরণীতে যে 12,000 টাকা, এই বিষয়টা বোঝাটা জরুরি ছিল। ওকে ফাইন, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ আপনাদেরকে। তাহলে মোটামুটি আমরা 30 পর্যন্ত এমসিকিউ সলভ করলাম। এই 30টা কোয়েশ্চেনেরই উত্তর এখানে দেওয়া আছে। আপনারা আরও একবার দুইবার অবশ্যই এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন এবং এই প্রশ্নগুলো পড়ার পাশাপাশি আরও যেটা করবেন স্যার সেটা হচ্ছে আমরা এই যে অ্যাকাউন্টিং ওয়ার্কশপের ক্লাসে এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী 2025 সালের যে বোর্ড পরীক্ষার প্রশ্ন টোটাল 61টা, এই 61টা প্রশ্ন আপনারা অ্যাকাউন্টিং ওয়ার্কশপ এই ক্লাসে পেয়ে যাবেন। অ্যাকাউন্টিং ওয়ার্কশপ 2 নাম্বার ক্লাস যেটা গতকালকে হয়েছে, আপনাদের গ্রুপের মধ্যেও দেওয়া আছে। অ্যাকাউন্টিং ওয়ার্কশপ ক্লাস নাম্বার 2 যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এই টপিকের টোটাল 61টা প্রশ্ন। 61টা পর্যন্ত মনে হয় পড়াইতে পারি না, 42 বা 43 পর্যন্ত পড়াইছিলাম। তো এই যেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, শুরুতে ঢাকা বোর্ডের, তারপর হচ্ছে অন্যান্য সবগুলা বোর্ডের। খেয়াল করলে আমরা একদম যদি শেষের দিকে যাই স্লাইডের, আজকের ক্লাসের স্লাইডের একদম যদি আমরা শেষের দিকে যাই, খেয়াল করলে দেখব আমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো পড়ছি। আর সবার শেষের স্লাইডে যেটা আছে আমাদের, এই যে আমাদের 60-61 যে গতকালকে এই পর্যন্ত পড়াইছিলাম, যে বিক্রয় খরচ, প্রশাসনিক খরচ, এগুলো পরিচালন ব্যয়, রক্ষিত আয় বিবরণের উদ্দেশ্য কী ছিল, লভ্যাংশ বন্টন, এগুলো গতকালকে আমাদের এই পর্যন্ত আমরা পড়ছিলাম। বাট তার আগের কিছু প্রশ্ন বাকি আছে, সেগুলো অপেক্ষাকৃত সহজ। তো আপনারা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আসা শুরুর যে 30টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা পড়লাম, তার পাশাপাশি জাস্ট 2025-এর বোর্ড প্রশ্নগুলো ভালো মতো সলভ করেন। আর্থিক বিবরণী টপিক থেকে এর বাইরে কোনো এমসিকিউ পরীক্ষায় হওয়া সম্ভব না। আর্থিক বিবরণী থেকে যা আসবে আপনার পরীক্ষাতে, আশা করি এই যেই পিডিএফটা আমি দিব আপনাদের, এর বাইরে কোনো প্রশ্ন আসবেই না স্যার। ইনশাল্লাহ জাস্ট এই পিডিএফটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো শেষ করেন। ম্যাক্সিমামটুকু 30টা প্রশ্ন শুরুতে ব্যাখ্যা সহকারে আমরা পড়ে নিয়েছি। আর অ্যাকাউন্টিং ওয়ার্কশপের ক্লাস যারা গতদিন করেন নাই, তার এই ক্লাসটা একটু কষ্ট করে নেবেন, যেখানে 2025-এর বোর্ড পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। সো জাস্ট এই 2টা ক্লাস যদি আপনি ভালো মতো একসাথে মিলে করেন, তাহলে আপনার আর্থিক বিবরণীর অংশের দুর্দান্ত একটা প্রিপারেশান হয়ে যাবে। এবং এই প্রিপারেশানটা আপনার পরবর্তী ক্লাসে যখন আমরা সৃজনশীল করব, সেখানে আশা করি কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়ম অনুযায়ী লেখাপড়া করে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।